আমরা বলি হ্যাপিনেস, এটা কি? ওটা একটা চয়েস। তথাকথা যদি আমি পরিবার ভেবে থাকি, তো ওর ভালো থাকাতেই আমি খুশি হব, এটি কি স্বাভাবিক নয়? তো আমি এটাতেই খুশি হই, আমি কি করব? আমাদের আলাদা হওয়ার কারণটা সম্পূর্ণ অন্য, যেটা নিয়ে আমি কোনোদিন কথা বলিনি এবং কোনোদিন কথা বলবো না। ওটা আমার হাঁড়ির খবর, ওই হাঁড়ির খবরটা আমি বাইরে আনবো না। কিন্তু আমি বাস্তবে তথাগত ভালো থাকলে ভালো থাকি, কারণ আমি তথাগতকে ভালোবাসতাম, ভালোবাসাটা আজীবন থাকবে। রুটি কাপড়া মাকান, এই যে কথাটা আছে, এর দায়িত্ব প্রত্যেকটি মহিলাকে নিজেকে নিতে হবে। তোমার বাবা যেই হোক, তোমার স্বামী যেই হোক। আমি প্রেম করছি, অনেকে বলছেন আমি বিয়েও করে ফেলেছি। সত্যি সত্যি তোমাকে আবার কবে প্রেমে পড়তে দেখবো বলো তো? ট্রোল তোমার জীবনের একটা অংশ, সেটা তোমাকে মানতেই হবে। আর তারপরের কথাটা হচ্ছে যে আমার মাসের বিলের একটা অংশও তো তারা দিচ্ছেন না। আচ্ছা, তুমি দেবলীনা দত্ত বলছো, তুমি দেবলীনা দত্ত না দেবলীনা দত্ত? আমি দেবলীনা দাত। তাহলে তুমি বাঙালি না পাঞ্জাবি? সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। একটা দারুণ সুন্দর আড্ডা হলো। এমন অনেক কথা হলো যে কথাগুলো হয়তো আগে কখনো হয়নি। আপনারাও শুনুন, আপনাদেরও ভালো লাগবে। দেবলীনাদির সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো বলো? খুব ভালো আছি। কি চলছে এখন জীবনে? জীবনটা খুবই সুন্দর এই মুহূর্তে চলছে, সবটা মিলিয়ে আমি বলতে পারি। তার কারণ হচ্ছে আমার যেটা সব থেকে প্রিয় স্টেজ, সেইটা এখন পুরো দমে চলছে। 3টে থিয়েটার এখন আমার চলছে রানিং, একটা মেফিস্টো, আরেকটা মনে জঙ্গলে, আরেকটা নিয়ে আমি এক্ষুনি বলবো না, তার কারণ রিহার্সাল আমরা সবে শুরু করেছি। আশা করছি এই বছরের শেষে, শুধু নামটা বলে রাখি, অন্তিম খেলা, সেইটার এখন তৈয়ারি চলছে। সেটা নিয়ে আমি খুবই উত্তেজিত। ফলে ভালো কাটছে সময়। সাথে এই মুহূর্তে তো বহুরূপ চলছে থিয়েটারে। বহুরূপের ঘটনাটা বেশ মজারই, কারণ আমি তো বহুরূপ এমন একটা ছবি যেখানে প্রথমবার আমি পার্ট 2 এর স্ক্রিপ্ট পড়ে পার্ট 1 কেন অ্যাকসেপ্ট করেছি। কারণ হচ্ছে যে বহুরূপের পার্ট 2 তো ঠিক করা প্রথম থেকেই, ছবিটা শেষ হয়েছে টু বি কন্টিনিউড দিয়ে, যেরকম হয় পার্ট 2 হলে। পার্ট 2তে চরিত্রটি আমার আসলে রয়েছে, যেটা আমার কথা ভেবেছেন পরিচালক এবং প্রযোজকরা। কিন্তু পার্ট 1-এর আগেই ওনারা আমাকে অ্যাপ্রোচ করেছেন যে পার্ট 2তে এই চরিত্রটা আমরা চাইছি আপনি করুন, কিন্তু তাকে আমরা পার্ট 1-এ ইন্ট্রোডিউস করে রাখতে চাইছি। এবারে ইন্ট্রোডিউস করে রাখার জন্য আমি পুরো পার্ট 2-এর গল্পটা শুনেছি, আমার চরিত্রটা জেনেছি, চরিত্রায়নটা জেনেছি, তারপর আমি অ্যাকসেপ্ট করেছি ছবিটা করব। তার মানে কি এই যে আমি শুধু পার্ট 2-এর কথা ভেবেই পার্ট 1 করছি না, তা নয়। পার্ট 1-এরও যখন আমাকে চিত্রনাট্য পাঠানো হলো, আমি দেখলাম আমাকে একজন সাইকোলজিস্ট হিসেবে দেখা গেছে বহুরূপে। আপাতত যেহেতু থ্রিলার, আমি আর কিছু বলতে পারবো না পার্ট 2 সম্পর্কে, কিন্তু যে সিনটা আমি করেছি সাইকোলজিস্ট হিসেবে, এত সুন্দর লেখা, এত অথেন্টিক্যালি লেখা যে আমার ভালো লাগে, ফলে আমি করি। তো এটা একটা মজার ব্যাপার, এটা প্রথমবার আমি পার্ট 2 পড়ে পার্ট 1 অ্যাকসেপ্ট করেছি। এবং সোহমের 6টা লুক, 6টা লুক, ইন্টারেস্টিং, ভালো ছবিটা চলছে। তুমি মানে সেই এক আকাশের নিচে সেই সময়টা যদি আমরা ভাবি প্র্যাকটিক্যালি, মানে সেই সময়ের দেবলীনাদি আর এখনকার দেবলীনাদি, টাইমটা অনেকটা পরিবর্তন হয়েছে। সে সময়ের বাংলা সিরিয়াল, আজকের বাংলা সিরিয়াল তুমি যখন দেখো, তোমার কি মনে হয়, ডিফারেন্সটা কি মনে হয়? আকাশ আর পাতাল তফাৎ শুধু বাংলা সিরিয়াল নয়, আমাদের জীবনটাই তো। কারণ হচ্ছে যে আমার মনে হয় খুব সৌভাগ্য আমার বা আমার জেনারেশনের যারা, তাদের আর কি, যে আমরা একটা পরিবর্তনের যে সময়টা, সেই সময়টা পুরো বেঁচেছি। মানে মোবাইলের আগের যুগ থেকে সেই যুগ অবধি, যখন নাকি মোবাইলই সব আমাদের জীবনে। তো যারা এখন জন্মাচ্ছে, আগামী 30 বছর পরেও মোবাইল হয়তো আরও উন্নত হবে, এআই আরও উন্নত হবে, জীবনটাই পুরো এআই হয়ে যাবে, কিন্তু মোবাইলের আগের যুগটা কি সেটা তারা কোনোদিন জানতেই পারবে না। এটা আজকেই তোমার এখানে আসার সময় আমার হয়েছে, জিপিএস কাজ করছিল না, ম্যাপ কাজ করছিল না, এবং গাড়ি দাঁড় করিয়ে লোকজনকে জিজ্ঞেস করে করে, ঠিকানা বলে জিজ্ঞেস করে করে, যেটা আমার হঠাৎ মনে হলো ছোটোবেলার স্মৃতিচারণা হলো, যে এইভাবেই তো যেতাম মোবাইলের আগে, কোনো জায়গায় গন্তব্যে তো এইভাবেই পৌঁছতাম, যে একটা অ্যাড্রেস থাকতো জানা,
মুখস্থ করা বা লেখা, সেটা দেখে মানুষকে জিজ্ঞেস করতাম যে এটা কোথায় দাদা, এই রাস্তাটা কোথায়, আচ্ছা এত নম্বরটা যদি এদিকে হয় তাহলে অত নম্বরটা কোথায়, এইভাবে আমি তোমার এখানে আজকে এসেছি। তো সেইটা তো কোনো দিনই আর আজকের মানুষ মানে এখন যারা জন্মাচ্ছেন তারা জানতেই পারবেন না আচ্ছা এমনটাও হয়। কিন্তু দেখো আমরা যদি টেকনোলজির ওপর ভরসা করি, শুধুই ওটা জানি, তাহলে কি বিপদটা হতে পারে। আজকে কিন্তু ম্যাপ কাজ করছে না। মানে ভাবো যারা Map এ এখন server down। টিনেজার, হ্যাঁ, তারা যদি তোমার সিচুয়েশনে পড়ে তারা কিন্তু কি করবে বুঝে উঠতে পারবে না। ভাববে তাহলে কি করব, ম্যাপের সার্ভার ডাউন, তাহলে কি আমি আদৌ পৌঁছতে পারবো গন্তব্যে? Practically এরকম কিন্তু একটা তাই। ব্যাপার। শেষমেশ মানে মরালটা কি তাহলে? মরাল অফ দ্য স্টোরি, মানুষের ওপর ভরসা করাই ভালো আর কি। না সত্যিই তাই, মানে দেখো যন্ত্রের উপর ভরসা করব কিন্তু একেবারে চোখ বন্ধ করে ভরসা করলে হ্যাঁ, মুশকিল, যন্ত্র যে কোনো দিন মুখ ফিরিয়ে নিতে পারে, ধোকা দিতে পারে। ধোকা দিতেই পারে যে কোনো দিন। ফলে মানুষের ওপর ভরসাটা বেশি করাই ভালো আর কি, যন্ত্রভিত্তিক জীবন না হয়ে। সেটাই হয়ে গেছে অ্যাকচুয়ালি এখন। সেটা হয়ে গেছে, সেটা বাধ্যতামূলক, কিছু করার নেই, সবটাই এখন যন্ত্রের ওপর নির্ভর। আমরাই তো, আমি কি ভাবতে পারি এখন মোবাইল ছাড়া? আমার মাই কি ভাবতে পারেন এখন যে মেয়েকে একটা ফোন করব, সারাদিনে যখন যতবার ফোন করব আমি পেয়ে যাব মেয়েকে? কিন্তু আমার মাও কিন্তু সেই জীবনটা বেঁচেছেন আমাকে নিয়ে, যখন মা মেয়েকে ফোন করলেই পেতেন না। মানে না না, তখন তো মানে কাকিমাদের টাইমে কাকিমা বা আমার মায়ের সময় আমার মা, তারা তো চিঠির টাইমটাও দেখেছে। দেখেছেন, আমি তো দেখেছি। মানে আমি তো আমার আমার এক বন্ধু ছিল, তাকে আমি সপ্তাহে একটা করে চিঠি লিখতাম, আমার মনে আছে। সে যখন অনেক দূরে, আমাদের অনেকটা কাজের সূত্রে আমরা অনেকটা দূরে অনেক দিন ছিলাম, কি বেশ কিছু বছর, তখন আমরা একে অপরকে সপ্তাহে একটা করে চিঠি লিখতাম। একটা চিঠি যেন প্রত্যেক শনিবার আমার কাছে চিঠি আসতো, আর প্রত্যেক শনিবার তার কাছে চিঠি যেত। শনিবারটা ছিল সেই দিনটা যখন আমি চিঠি পাবো এবং সেও চিঠি পাবে। কি মিষ্টি বলো তো ভাবতেই ভীষণ, ব্যাপারটা। হ্যাঁ, উত্তেজনা হচ্ছে। আমরা তো ভুলে গেছি চিঠি লেখা। হ্যাঁ মানে সেই ব্যাপারটা আমাদের কিন্তু ছোটবেলায় স্কুলে মানে শেখানো হাতে হতো। কাগজে পেন দিয়ে চিঠি লেটার লেখা। রাইটিং ছিল না আমাদের Letter স্কুলে, writing ছিল। এখন তো Pen নেই friend? এগুলো। পেন ফ্রেন্ড ছিল, মনে আছে? না সত্যি তাই। এখন যেটা হোয়াটসঅ্যাপ বন্ধু, সোশ্যাল মিডিয়া বন্ধু, হ্যাঁ সেখানে ভয়ঙ্কর কিন্তু। মানে একেবারেই কত ঘটনা এরকম আমাদের আছে যে সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক হয়েছে, তারপর যখন সামনাসামনি এসছে দেখা গেছে অনেক জায়গায় একজন পুরুষ বলে জানে সে নারী, একজন নারীকে নারী বলে বহু বছর ধরে চিনছে পুরুষ, বা ভয়ঙ্কর ঘটনা একেবারেই ঘটে। আলাদা কিছু একটা। কিন্তু পেন ফ্রেন্ডের ক্ষেত্রে তো এমন কোনো সম্ভাবনাই ছিল না। তুমি তার লেখা, তার ভাবনা, তার পছন্দ অপছন্দ, মানসিকতা দিয়ে সেই মানুষটাকে চিনছো, দেখতে তো পাচ্ছ না। এবার সেই চেনাটার ভিত্তিতে তোমাদের বন্ধুত্ব, আর কিচ্ছু না। এগুলো তো হারিয়ে গেছে, এগুলো কিছু মানে করে কিন্তু সময়টা, তুমি যেটা বলছো যে সময়টা যেরকম পরিবর্তন হয়েছে সেরকম ভাবে এই বাংলা সিরিয়ালে সেখানেও অনেক সেখানে পরিবর্তন হয়েছে। বাংলা সিরিয়ালের কথা যদি আমি বলি তাহলে আকাশ পাতাল হয়ে গেছে। মানে এক আকাশটা অনেকেই ভাবে আমার প্রথম কাজ, না তা না না, নয়, একেবারেই নয়। তা নয়। এক আকাশ আমাকে পরিচিতি দিয়েছে, মানে আমার সবটা, আমার আমার মনের, আমার চিত্তের সবটা জুড়ে এক আকাশ আমার গায়ে কাঁটা দেয় এখন শুধু এক আকাশ শব্দটা মুখে উচ্চারণ করতে, নন্দিনী শব্দটা মুখে উচ্চারণ করতে। কারণ আমি আমার অভিনয়ের খুঁটিনাটি সবটা আমার রবি ওঝার কাছে শেখা, মিতালি ওঝার কাছে শেখা, এবং সেই সময় অপু, চৈতিদি, সুদীপাদি, সব ভেটারেনটা ছিলেন, রনিদা, হাসিদি, এদের সবার কাছে শেখা। আমি যা পুরোটাই এক আকাশের জন্য। কিন্তু তফাৎটা কোথায়? আমরা 2.5 মিনিটের সিন একদিন সারা দিন ধরে করেছি, এটাও হয়েছে 16 ঘন্টা ধরে শুধু 2.5 মিনিটের সিন করেছি। যতক্ষণ না সেই সিনটা রবির মনে হতো যে না এটা 100% বিশ্বাসযোগ্য হচ্ছে, হয়তো সেই জন্যই এক আকাশে ইতিহাসটা তৈরি করতে পেরেছে। রাস্তা, পুরো পশ্চিমবঙ্গের রাস্তা 8:30টার সময় ফাঁকা হয়ে যেত, সবাই দেখতো। সবাই দেখতো। কিন্তু আমরা না ম্যাচিং শাড়ি আর ব্লাউজ বাড়িতে পরতাম না। এটাই আমি অ্যাকচুয়ালি তোমাকে আমরা এক্ষুনি গয়না জানতে পরে ঘুমোতে চাইতাম। যেতাম না, আমরা গয়না পরে ঘুম থেকে উঠতাম না, মেকআপটা ঘাঁটা থাকতো। ঘুম থেকে উঠে, সদ্য ঘুম থেকে ওঠার সিন থাকলে, স্নান করে এসে নন্দিনী আকাশকে ঘুম থেকে তুলছে, এই যে ভাবনা, এই যে এরকম ধরনের সিনের সিরিজ আসতো। একদিন সারাদিন হয়তো এই সিনই করলাম, কারণ জনগণ খুব ভালোবাসতেন দেখতে সেই সিন, যে 1 কাপ চা নিয়ে নন্দিনী স্নান করে এসে আকাশকে ঘুম থেকে তুলছে। কিন্তু তখন পুরো চুলটা খুলে পুরো চুলটা ভেজাতাম আমরা, জল ভিজিয়ে টপ টপ করে টপ পড়ছে। টপ করে জল পড়তো, এবং আমরা নো মেকআপ লুকে আসতাম। নো মেকআপ লুক তো একটা লুক, যেখানে অবশ্যই। দেখে মনে হবে যে মেকআপ করিনি, আসলে চুরি করে মেকআপ করা আছে, কিন্তু নো মেকআপ লুক। তো সেইগুলো না বাস্তবের সঙ্গে মিশিয়ে মিলিয়ে ওরকমভাবে করা হতো।
কোথাও কি তোমার মনে হয় যে এটা তখন ছিল বলে মানুষ অনেক বেশি রিলেট করতো, আজকে আমরা আস্তে আস্তে সিরিয়াল থেকে সরে গেছি অনেকেই? আমার তো নিশ্চিত মনে হয়। এবারে আমার তো নিশ্চিত, কেন আমি যদি দর্শক হই আমি কিন্তু ওটার সাথে অনেক বেশি রিলেট করি, আবার আমি একজন অভিনেতা হিসেবেও ওটার সাথে অনেক বেশি রিলেট করি। কিন্তু আমি কি তাই জন্য এখন এখন যে আমি জারদোজি শাড়ি যদি আমার চরিত্রায়ন, আমি জারদোজি পরেই ঘুমোতে যাবো, জারদোজি পরেই উঠবো, এবং যে গয়নাটা আমি পরে চোকার পরাটা যদি আমার চরিত্র হয়, এখন তো লুক সেট হয়ে যায়, একটা চরিত্রায়ন করে দেওয়া হয়, এবং সেই চরিত্রায়ন থেকে মানুষ চরিত্রটা কিছুতেই বেরোবে না। সিনের পরিকল্পনা যাই হোক, আমি যদি মৃত্যুশয্যায় শুয়ে থাকি তাহলেও কিন্তু আমার লুক ওটাই থাকবে, আই শ্যাডোটা কিন্তু থাকবে। আমি না এটা নিন্দে করে বলছি না, আমি শুধু বলছি যে আমি তো ওই সময়কার মানুষ যখন নাকি এটা আমরা করতাম না। হতে পারে হয়তো আমি একটু বায়াসড, আমি ওটার সাথে রিলেট করতে পারি, এটার সাথে পারি না। কিন্তু আবার একটা গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রির বিজনেস তো এখন চলছে, কাজ অনেক বেশি এখন তখনকার থেকে, এতগুলো মানুষের রুজি রুটি টেলিভিশনের জন্য চলছে। এটা যে চ্যানেল ভাবছেন বা প্রযোজকরা ভাবছেন, কোনোই কি কারণ নেই? নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা আমি বুঝে উঠতে পারি। এটা একটু সময় বাঁচানো হয়তো কোনো না কোনো ভাবে হতে পারে, সময় বাঁচানো, আর হতে পারে যেটা তখন হতো যে আমরা সারা দিন ধরে একটা সিন শ্যুট করতে পারছি, সেখানে পরিচালকই প্রযোজক ছিলেন, সেইখানে তিনি লাইসেন্সটা নিতে পারছেন। কিন্তু এখন তো আমাদের 1 মাস আগে আগামী মাসের পুরো ডেট নিয়ে নেওয়া হতো এবং পুরো 1 মাসের ওয়ান লাইনার চলে আসতো। এখন কিন্তু তা নয়, প্রত্যেক সপ্তাহে টিআরপি কি হচ্ছে তার ভিত্তিতে আগামী সপ্তাহের গল্প হবে। কাজে 1 মাসের এপিসোড শ্যুট করে রাখা তো দূরস্থান, এরকমও হয়েছে যে আমি আজ শ্যুট করছি, কাল বাদ পরশু টেলিকাস্ট হচ্ছে, এবং সেটার কারণটা হচ্ছে টিআরপি এবং মিনিট বাই মিনিটে যেটা মনে হচ্ছে সংখ্যা বেশি দিচ্ছে সেই অনুযায়ী গল্প হবে। এবার সেই অনুযায়ী গল্প হলে কি ওই রকমভাবে সবটা বাস্তবের সঙ্গে মিলিয়ে সম্ভব? না, সম্ভব না। ওই বটম লাইন কি তুমি যেটা বললে, সময় আর এখন অতটা নেই, তো এটা কোথাও একটা হয়তো ওয়ার্ক করছে। কিন্তু আমরা যারা ওইটাও দেখেছি আবার এটাও দেখেছি, আমাদের কাছে আকাশ আর পাতাল মনে হয়। সত্যি গো, তুমি দেখো না আগের যে সিরিয়ালগুলো আমরা দেখতাম প্রত্যেকটা নাম আমাদের মনে আছে, এখন এত সিরিয়াল হয় নাম কিন্তু মানুষ মনে রাখতে পারে না। বেড়েছে সংখ্যা, সেটা যেরকম মনে দাগ কাটছে মানুষের কম সংখ্যা বেড়ে গেছে বলে। আবার ভালো দিকটা হচ্ছে এত মানুষের রুজি রুটি, এত কাজ বেড়েছে বলে কত মানুষ যে শুধু এই কারণে বেঁচে আছেন, সিরিয়ালটা কিন্তু মানতেই হবে, এটা আমাদের মানতেই হবে। আবার পাশাপাশি এটাও ঠিক যে কোয়ান্টিটি খুব বেড়ে গেলে কোয়ালিটি তো একটু পড়বেই, সেটাও আবার হচ্ছে। এবারে আমি রিলেট করতে পারি নিশ্চিতভাবে ওই সময়টার সাথে, কিন্তু আমি আবার এটাতেও বিশ্বাসী নই যে আমি ওই সময়টার সাথে রিলেট বেশি করতে পারি বলে এটার সঙ্গে আমি মানিয়ে নেব না, সেটাতে আমি কোনোদিনই বিশ্বাসী নই। কেননা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডারউইনকে তো আমরা অস্বীকার করতে পারবো না। এবারে আমি এখনকার সাথেও মানিয়ে নিয়ে কাজ করতে পারি, কিন্তু পছন্দ কোনটা যদি বলো, নিশ্চিতভাবে ওইটা। কাজ নিয়ে মাঝে তোমার কিছু কিছু কথা আমাদের সামনে এসেছে, কাজ নিয়ে কি সত্যিই খুব অসুবিধা হচ্ছে? কাজ নিয়ে খুব অসুবিধা হচ্ছে, এবং সেটা অনেক দিন ধরে হচ্ছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যেরকম ধরো আমাদের কাজ মানে কি, অভিনেতাদের কাজ মানে কি, শুধু তো অভিনয় করা না, অভিনয়ের সঙ্গে আমাদের আরও অনেকগুলো উইং থাকে, যেরকম অনুষ্ঠানে অ্যাপিয়ারেন্স করা, বা একটা কোথাও কিছু ওপেনিং হচ্ছে, সেই ওপেনিংটা করতে আমাদের মানুষ আমন্ত্রণ জানিয়ে নিয়ে যান, এরকম ধরনের বিভিন্ন কিছু থাকে। সেরকম সেইগুলো ধরো সব কিছু কিন্তু আমার মায়ের ফোন আসছে, একটু ধরে নিই। একদম অবশ্যই। হ্যাঁ মা বলো। ইন্টারভিউয়ের মধ্যে আছি, আর্জেন্ট কিছু? মধ্যে চলছে, ইন্টারভিউটা শেষ করে নিয়ে জানাচ্ছি। এইটাও বোধহয় আমি তখনকার মানুষ বলেই হয়তো, যে পরিস্থিতিতেই থাকি না কেন, যেমনই থাকি না কেন, অ্যাকশন আর কাট, যে সময়টা নাকি ফোনটা আমি হাতে রাখতে পারছি না, সেই সময়টা বাদ দিলে মায়ের ফোন এলে ধরতে হয়। এটা কিন্তু তোমার কাছ থেকে শেখার মতো ব্যাপার। হ্যাঁ, মায়ের ফোন ধরার পরিবেশ পরিস্থিতি থাকে বলে আমি মনে করি সবসময়, যদি না আমি অ্যাকশন আর কাটের মধ্যে একটা চরিত্র হয়ে থাকি, যে চরিত্রের থাকাকালীন আমি আমার ফোনটা আমার হাতে রাখতে পারছি না, ফলে আমি জানতে পারছি না, সেই ক্ষেত্রেও আমার সঙ্গে যিনি থাকেন স্পট, তার কাছে ফোনটা দেওয়া থাকে, মায়ের ফোন এলে ধরবে, এই আর কি। তো সেটা ঠিক আছে, কিন্তু কিসে ছিলাম বলো তো, কি নিয়ে কথা, বা কাজ নিয়ে কথা হচ্ছিল। তো বাকি যে পারিপার্শ্বিক আর যে কাজগুলো আমরা করি, সেখানে তো নিশ্চিত
অনেকটা অসুবিধে। কারণ এরকম বারবারই হয়েছে। এটা গত বছর থেকে এই বছরে বেশি, যে আমাকে ধরো একটা জায়গায় আমন্ত্রণ জানানো হলো, ডেট ঠিক হয়ে গেল, সব কিছু ঠিক হয়ে গেছে, তারপর যারা আমন্ত্রণ জানিয়েছেন তারা আবার ফোন করে বলছেন বা মেসেজ করে বলছেন যে দুঃখিত, আমরা আপনাকে আনতে পারছি না, আমাদের ওপর নির্দেশ আছে, আমরা আপনাকে আনতে পারবো না, কিন্তু দিদি পাশে থাকবেন, দিদি রাগ করবেন না, ভুলে যাবেন না, পাশে থাকবেন। রয়েছে আমার মোবাইলে এখনও মেসেজ। এবারে এর মধ্যে এরকম কিছু মানুষজনও আছেন যাদের সাথে আমার সম্পর্ক ভীষণ ভালো, বহু বছরের সম্পর্ক, কিন্তু বুঝতে পারছি তারা অসুবিধায় পড়বেন, কাজে এটা নিয়ে আমার মনে করার বা রাগ করার কিচ্ছু নেই। আমি কিন্তু এইটুকুই জানি, এর বেশি কিচ্ছু জানি না। এইটুকুই জানি যে আমরা বাধ্য, আমরা এটা ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি, এর বেশি আমি আর কিছু জানি না। নির্দেশ আছে, কার নির্দেশ, কী নির্দেশ, কিছু জানি না। এমনটা তো আজীবন ছিল না, তাই আমার কাছে নিশ্চিতভাবে এটা একটা কঠিন। কিন্তু কোথাও একটা আমি ইউনিভার্সে যেহেতু আমি বিশ্বাসী, সেহেতু ইউনিভার্সকে ধন্যবাদ জানাই। আমার কথা হচ্ছে এই অসুবিধেটা আমার কাছে এমন কোনো অসুবিধে নয় যেটার জন্য অসুবিধে নিশ্চিত, কিন্তু জীবন আমার থেমে যাবে কখনোই না। দেখো, আমার দুটো পা ঠিকঠাক চলছে, দুটো হাত এখনও ঠিকঠাক চলছে, দুটো চোখ ঠিকঠাক চলছে, মুখ, কান, আমার মস্তিষ্কটাও এখনও ঠিকঠাক চলছে বলেই আমার বিশ্বাস। আমি তাহলে জীবন কোনো কিছুই আমাকে থামিয়ে দেবে কেন? এটা করবো না, ওটা করবো, ওটা করবো না, ওটা করবো, ওটা। তো এমন কাঠিন্য কখনোই, এইগুলোতে কোনো গণ্ডগোল হলে তখন জীবনটা বাস্তবে ভীষণ কঠিন হয়ে যায়। তা বাদে আর যেটাই ঘটুক না কেন, থেমে তো জীবন যেতে পারে না, তাই না? থেমে যেতে পারে না। তুমি ভীষণ পজিটিভ একজন মানুষ, তুমি সেটা খুব পজিটিভলি নিচ্ছ, কিন্তু এরকম তো অনেক মানুষ আছেন যারা সাফার করছেন। আরও অনেক মানুষ আছেন, এটা একদম ঠিক কথা। মানে আমি এখানে আমার কথা বললাম, মানে শুধু আমার কথা বললাম না, আমার মতো আরও বহু মানুষ সাফার করছেন। এরকম একজন শিল্পী আছেন, গায়ক, পরিচিত নন, পরিচিত মুখ নন, তিনি আমাকে কদিন আগে বলেছেন যে দিদি আমি গত বছরও একটাও শো করিনি, এই বছরও দিদি একটাও শো করিনি, কি করে সংসারটা চালাবো বুঝতে পারছি না, কেন হলো এরকম বুঝতে পারছি না। এর অল্প বয়সী ছেলে, কথা একটি বলছি, সেও তো আমারই মতো সাফার করছে। আমারটা আজকে জানতে পারছে মানুষ, তুমি আমাকে ইন্টারভিউ করছো বলে জানতে পারছে, আমাকে মানুষ চেনেন বলে জানতে পারছে, তারটা কেউ জানতে পারছে না। তার অসুবিধা হয়তো আরও বেশি, কারণ তাকে বেঙ্গালুরুতে কেউ ডাকছে না শো করতে, তাই না? তাকে চেনে না অত মানুষ। কিন্তু তাকেও আমি এটাই বললাম ফোনে যখন অনেকক্ষণ কথা বলছিলাম, যে তুই এটা কেন ভাবছিস যে তোকে শুধু গান গেয়ে শুধু শো করেই উপার্জন করতে হবে? ওটা তুই ভালোবাসিস, ওটা তোর প্যাশন। যদি প্যাশনটাই উপার্জনের রাস্তা হয়, তার থেকে ভালো আর কিছু হয় না জীবনে, নিশ্চিত। কিন্তু সেখানে যদি অসুবিধে তৈরি হয়, তাহলে তোর তো বাকি সব কটা ইন্দ্রিয় ঠিকঠাক কাজ করছে। সেই মানুষগুলোকে যদি আমরা দেখি, এরকম মানুষও আছে তো, আমি ফলো করি, দুটো হাত দুটো পা নেই, আছেন জন্মগতভাবে ওইভাবেই জন্মেছেন, সে উপার্জন করছে, সে আনন্দে আছে, সে হাসছে। তাহলে আমরা না কখনো, আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাকে বলছি, তোমাকে আমি 10 কোটি টাকা দেব এক্ষুনি, তুমি আগামীকাল শুধু তোমার একটা চোখ আমাকে দিয়ে দাও। তুমি রাজি কি রাজি নাও? আমি একটা চোখ চেয়েছি, দুটো চাইনি, কিন্তু তাও তোমার যে চোখে পাওয়ার বেশি সেটা দিয়ে দাও। একেবারেই না, তাও দেব না। দেবে না? একটা আঙুল করে, আঙুলটা শুধু ছোট্ট, 10 কোটি দেব? একদম দেব না। তাহলে আমি আমার এই আঙুলটাকে বা চোখটাকে 10 কোটির মূল্য দিই না কেন? দিই না তো, দেবো না তো 10 কোটির বিনিময়ে, কিন্তু আমরা দিই না। আমরা সবসময় টেকেন ফর গ্রান্টেড করি। এতগুলো, এটা এত কতটা অমূল্য সেটা বোঝানোর জন্য আমি তোমাকে এই উদাহরণটা দিলাম। তারা, আমি ওকে সেটাই বললাম যে দেখ, এই প্রশ্নটাই ওকেও করেছিলাম আমি, দিবি? বললো না, দেবো না। আমি বললাম তাহলে ভাব, কত মূল্যবান জিনিস সব কটা ঠিকঠাক রয়েছে, তো সব মানুষের থাকে না। সবটা কাজে লাগালে উপার্জনের ব্যবস্থা একটা নিশ্চিত হয়ে যাবে। একটু কষ্ট হবে কদিন, বা তারপরে এটাও পেরিয়ে যাবে। তুমি জীবনটাকে এইভাবে দেখতে শুরু করেছো কবে থেকে? কেননা এটা তো সম্ভব নয় একটা মানুষ এতটা পজিটিভলি তার জীবনটা শুরু থেকেই দেখতে শুরু না করবে। না না, আমি নিশ্চিত এভাবে ভূমিষ্ঠ হইনি, কখনোই না, সেটা তো হয় না। আমি এটা এখন খুব সহজাতভাবে বা সহজভাবেই আমি করতে পারি। যদি তুমি বলো কবে থেকে, তাহলে আমি বলবো 1 বছর, বছরখানেক এটা আমার খুব সহজভাবে হয়ে গেছে, আমার একটা অঙ্গ হয়ে গেছে। তবে এই পথ চলাটা আমি শুরু করব,
এটা আমি ঠিক করি, সতর্ক সিদ্ধান্ত ছিল 3 বছর, 3-3.5 বছর আগে আমার কাছে দুটো রাস্তা খোলা ছিল। এমন একটা জীবনের এমন একটা সময় এসে আমি দাঁড়িয়েছিলাম যখন আমার কাছে দুটো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে এখন যে পথটায় আমি হাঁটছি সেই পথটা আমার বেছে নেওয়া, যেখানে আমি শুধু আলোর দিকে যাব, একটা রোদের দিকে তাকাবো, কিন্তু সেটা আমাকে অর্জন করতে হবে আমি জানতাম অনেক রকমভাবে, যথেষ্ট কষ্ট করে। পদ্ধতি আছে, কঠিন পদ্ধতি, সেইভাবে অর্জন করতে হবে আমি জানতাম, কিন্তু অসম্ভব নয়, কারণ করেছেন বহু মানুষ যাদেরকে আমি ভীষণ ভালোবাসি, সেই সব মানুষরা এটা অর্জন করেছেন। আর একটা পথ ছিল, সেটা হচ্ছে আমার কি হবে, আমি ভীষণ অসহায়, আমার সব শেষ হয়ে গেল, আমাকে উদ্ধার করো। মানে আমার কি হবে এটা বলে দেওয়া মানে হচ্ছে আমি নির্ভরশীল যে আরেকজনকেও আমাকে উদ্ধার করবে, কারণ আমি নিজেকে উদ্ধার করতে পারছি না। আমি বলে দিলাম আমার কি হবে, আমার তো সব শেষ হয়ে গেল, তাহলে নিশ্চয়ই আরেকজন কেউ আমাকে উদ্ধার করবে। সেটা ছিল আরেকটা পথ। এবার সেটাতে আমি রাজি ছিলাম না, আরেকজন কেউ আমাকে উদ্ধার করবে তাতে আমি রাজি ছিলাম না। ফলে এই পথটা আমি বাছি, সতর্ক সিদ্ধান্ত ছিল। সেটার জন্য প্রধান যেটা, সেটা হচ্ছে পড়াশোনা, এবং সেই পড়াশোনাটা খুব সায়েন্টিফিক পড়াশোনা। যেরকম ধরো আইনস্টাইনের অনেকটা অবদান আমার জীবনে আমি বলবো। উনি বরাবরই আমার প্রিয় ছিলেন, যে কোনো প্রিয়, যখন যেটুকু ওনার সম্পর্কে জেনেছি পড়েছি প্রিয়। তার মানে একটা মোটা বই কিনলাম আইনস্টাইনের, সেটা পড়তে শুরু করলাম এবং জানতে শুরু করলাম যে উনি কিভাবে জীবনটাকে দেখেছেন, এবং এই যে পজিটিভিটির পথ, সেই পথটার দিকে এগিয়ে যাওয়ার পদ্ধতি কী। তার সাথে আমি আরও কিছু মানুষকে ফলো করি। একজন প্রফেসর আছেন যাকে আমি ফলো করি, একজন আছেন যার নামই আচার্যজি, কিন্তু আচার্যর যে জীবনযাপন তার সাথে কোনো সম্পর্ক নেই। ওনার নাম শুনে অনেকে ভাবেন আচার্যজি আচ্ছা সাধু সন্ন্যাসী, না না, ওরকম একদম না, ওনার নামটাই আচার্যজি, কিন্তু আমি ওনাকে ফলো করি। আমি হিমসের ডায়েট ফলো করি, ডায়েটটাও খুব জরুরি একটা জিনিস এর মধ্যে। নিজেকে যত্ন করা হচ্ছে প্রধান, এই পথ চলাটার মধ্যে হচ্ছে নিজেকে যত্ন করাটা হচ্ছে প্রধান। তোমাকে দেখলেই সেটা বোঝা যায় তুমি যে নিজের যত্ন করো। নিজের যত্ন আমি ভীষণভাবে করি, কিন্তু ওই যে বললাম আগে অতটা করতাম না। যবে থেকে সিদ্ধান্ত নিলাম যে এই ব্রহ্মকুমারীর আমি ভীষণ ভক্ত, ভীষণ ভালো লাগে তোমার? আমারও খুব ভালো লাগে, ব্রহ্মকুমারীকে ভীষণ ভালো লাগে। আমি ওনার কথা খুব শুনি, ওনার জীবন বোধ। কুমারী শিবানীরটা দেখেছো? কি ভালো লাগে না কথাগুলো শুনতে, ভীষণ ভালো। আমি শিবানীরটাই বেশি দেখি, আমার ভীষণ ভালো লাগে। এবং যেটা কথা সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু ওনার কথা ভালো লাগে, তুমি লক্ষ্য করে দেখবে, শুনতে ভালো লাগে। শুনে আমরা বলি আহা হা হা, আহা কি সত্যি কথা, 5 মিনিট পরে ভুলে যাই। লাইফে অ্যাপ্লাই করা হয় না, ওটা তো প্রয়োগ করতে হবে। ওনার কথাটা শুধু শুনলে হবে না, ওটা প্রয়োগ করতে হবে, কিন্তু প্রয়োগ করলে জীবনটা কিন্তু দারুণ। সেটা তো উনি প্রয়োগ করার জন্যই বলেন। আমরা সবাই বলি আহা আহা, কিন্তু আমরা প্রয়োগটা করি না। তো আমি প্রয়োগ করা শুরু করি ওনার কথা, এবং বিভিন্ন কিছু, এরকম অনেক কিছু বলতে থাকলে শেষই হবে না আর কি। তারপরে তোমাকে যে মানুষটির কথা বললাম, যিনি ইউএসএতে থাকেন, তিনি জন্মগতভাবেই তার দুটো হাত নেই, দুটো পা নেই। তিনি যে কি ভীষণ এন্টারপ্রাইজিং একটা জীবন, তার মুখের হাসিটা কখনো মেলায়ই না আর কি। আমি অন্তত দেখতে, মানে আমরা অন্তত দেখতে পাই না যারা তার ফলোয়ার্স। তো তিনি যেরকম আমাকে ভীষণ উদ্বুদ্ধ করেন, বারবার আমাকে মনে করিয়ে দেন যে বাবা আমার কাছে তো কি ভীষণ সম্পদ রয়েছে, তাহলে পরে ভেঙে যাওয়ার তো কিছু নেই। তোমার এই কথাগুলোর কিছু ঝলক আমরা তোমার কোনো কোনো মন্তব্যে দেখতে পাই। রিসেন্টলি তুমি কিছু মন্তব্য করেছো তথাগতদার, তোমার এক্স, আমি এক্স বলেই বলছি, তথাগতদার জীবনে একজন রয়েছেন, তুমি তাকে বলেছো যে তথাগত যদি ভালোবাসতে পারে তাহলে আমারও তো তাকে ভালোবাসার কথা। মানে এটা কিন্তু বিশাল বড় কথা, এটা কিন্তু সবার পক্ষে বলা সম্ভব নয়। এটা আমি একবারে নিশ্চিত করে যদি বলি যে কি বলেছিলাম, আমি বলেছিলাম যে আলোক বর্ষা যদি তথাগতকে ভালো রাখে তাহলে আমি ওকে ভালোবাসতে বাধ্য। যদিও ভালো রাখে, তথা যদি ভালো থাকে, এবারে সেটা না আমার অন্তরের ভাবনা, অন্তরের গভীরের ভাবনা। আমার মা বোঝেন এটা একমাত্র, এবং আমার বন্ধুর সংখ্যা, কাছের বন্ধু তো খনার বচন হচ্ছে কাছের বন্ধু 4 জনই হতে পারে। তোমার হিতাকাঙ্ক্ষী ম্যাথামেটিক্যালি অ্যাভারেজে 4 জন থাকতে পারে তোমার জীবনে, বদলে 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 যাবে, কিন্তু 4 জন থাকতে পারে। তার বেশি হলে তুমি ভুল ভাবছো, 6 হতে পারে, 3 হতে পারে। তো আমার এরকম 2 জন বন্ধু আছেন জীবনে। সেই 2 জন বন্ধু বোঝে এটা, আমার মাসি আছেন তিনি বোঝেন, আর আমার মা, ওই 4 জনই আছে আমার। 4 জন বুঝতে পারেন এটা, বাকিরা বুঝতে পারেন না, আমার দায়ও নেই বোঝানোর।
কিন্তু আমি বাস্তবে তথাগত ভালো থাকলে ভালো থাকি, কারণ আমি তথাগতকে ভালোবাসতাম, ভালোবাসাটা আজীবন থাকবে। এবারে বিয়ে করেছিলাম তো, মানে আমাদের লিগালি বিয়েটা এখনও রয়েছে, কিন্তু আমরা ছাদ আলাদা হয়েছে, কিন্তু আমাদের যে সন্তান যে দুজন, আমাদের ছানা দুজন, আমরা তো কো প্যারেন্টিং করছি এখনও। বা কোনো রেস্কিউ থাকলে, কুকুরদের অত্যাচার হচ্ছে, রেস্কিউ করলাম, এই সেটাও পার্টটায় তো অবশ্যই আসবো। আমরা এখনও একসাথেই করি সেটা। এবারে কথাটা হচ্ছে যে বাবা মায়ের ক্ষেত্রে, পরিবার তো তোমার বাবা মা ভাই বোন এরা পরিবার। এবার তোমার বাবার সাথে তোমার একটা তুমুল অশান্তি হলো, এমন অশান্তি হলো, সেই অশান্তি মাসখানেক চলছে, মাস ছয়েক চলছে, মতের অমিল হচ্ছে, কিছুতেই হচ্ছে না, কিছুতেই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। হতেই পারে তুমি ডিভোর্স করতে পারবে, বাবার সাথে ডিভোর্স হয়ে গেল মেয়ের, নেই তো, অপশানটাই নেই। এরকম কিছু আমাদের আইন দেয়নি এখনো অবধি। তো রক্তের সম্পর্কে যে পরিবার, তাদের ক্ষেত্রে আমাদের এই ডিভোর্সের অপশানটা নেই, তাই আমরা করতে পারি না, কিছু না কিছুভাবে একটা অ্যাডজাস্ট হয়ে যায়। এবারে আমরা যখন বিয়ে করি, আমরা কি বলি, ফ্যামিলি। হাজব্যান্ড ওয়াইফ কি হয়, ফ্যামিলি হয় তো, পরিবার। কিন্তু সেখানে ডিভোর্সের অপশান আছে। ফলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হলো না, আমার কিন্তু অপশান আছে বেরিয়ে যাওয়া। আমি বেরিয়ে যেতে পারি। আমি একদমই ডিভোর্স বিরোধী কোনো কথা বলছি না, ডিভোর্স একটা খুব সুস্থ ব্যবস্থা। আমি আগেই বলি, বহু ক্ষেত্রে আছে অ্যাবিউজিভ, স্ত্রীও অ্যাবিউজিভ হতে পারে, একদম আমি একদম নারীবাদী নই সেই অর্থে দেখতে গেলে, যে মানে অ্যাবিউজ মানেই যে শুধু পুরুষ নারীকে করে তা না। বহু বিয়ে আছে যেখানে নারী পুরুষকে অ্যাবিউজ করছে বছরের পর বছর ধরে, আমার চোখে দেখা। সেই পুরুষ কিচ্ছু করতে পারছে না, কারণ আইন নারীর দিকে হেলে রয়েছে, সেটা আরো সাংঘাতিক হয়। হ্যাঁ, নন্দিনীদির সাথে কথা হয়েছিল, নন্দিনী এসেছিলেন পডকাস্টে, তো সেখানেও কিন্তু আমরা অনেক ঘটনা শুনেছি, মানে একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ঘটনা। তো সেটা তো আমি জানি, আমার চোখে দেখা। সেক্ষেত্রে ডিভোর্সটাই সুস্থ ব্যবস্থা বাঁচার জন্য। কিন্তু ডিভোর্সের যে ব্যবস্থাটা, সেটাকে না টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছি আমরা আজকাল, এটা তো রয়েইছে। তাহলে পরিবার কেন বলছি, আমার একটু অ্যাডজাস্টমেন্ট না, আমাদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। অ্যাডজাস্টমেন্ট কথাটাকে এত সহজে ব্যবহার করে দেওয়া হয় আর কি। এই কথাগুলো আমি এই জন্য বলছি না যে আমার আর তথাগত অ্যাডজাস্টমেন্ট হয়নি বলে আমরা আলাদা হয়েছি, তাই আমি এটা বলছি না। আমাদের ওটা সমস্যা ছিল না, আমাদের অ্যাডজাস্টমেন্ট নিয়ে সমস্যা ছিল না। আমাদের আলাদা হওয়ার কারণটা সম্পূর্ণ অন্য, যেটা নিয়ে আমি কোনোদিন কথা বলিনি এবং কোনোদিন কথা বলবো না। ওটা আমার হাঁড়ির খবর, ওই হাঁড়ির খবরটা আমি বাইরে আনবো না। কিন্তু আমার কথা হচ্ছে এই যে ডিভোর্সের অসৎ ব্যবহার, সেইটা কিন্তু আমার মনে হয় একটু গণ্ডগোলের। কারণ আমি বলবো ফ্যামিলি, কিন্তু আমার কিছু হলেই আমার কাছে তো ডিভোর্স আছে। এবারে আমি ডিভোর্স করলাম, করে আলাদা হয়ে গেলাম, আমার অ্যাডজাস্টমেন্ট হয়নি বলে, আবার একটা সম্পর্ক হলো, সেই সম্পর্কে আবার অ্যাডজাস্টমেন্ট হবে তো? 100% গ্যারান্টি নেই তো। নেই তো, আবার ডিভোর্স করবো কি তাহলে? মানে আমি বলছি অ্যাডজাস্টমেন্ট লাগবেই সম্পর্ক সারা জীবন রাখতে গেলে। সেটার উপায় যদি ডিভোর্স হয় বা আরেকটা সম্পর্কে ঢুকে পড়া হয়, তাহলে কিন্তু মুশকিল। তাহলে জীবনটা খুব অগোছালো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। সুখের পেছনে আমরা ছুটবো তো ছুটবই, কোনোদিনই সেটা পাওয়া যাবে না। কারণ দুটো আলাদা পরিবারে জন্মানো দুটো মানুষ, দুটো আলাদা জিন্স নিয়ে জন্মানো, দুটো আলাদাভাবে বড় হওয়া, দুটো আলাদা স্কুল, আলাদা বন্ধুবান্ধব, আলাদা সব কিছু, দুটো মানুষ সম্পূর্ণ একরকম, এরকম হয় না, কখনোই হতে পারে না, বাস্তব হতেই পারে না। ফলে ওই আলাদা কিন্তু একে অপরকে কমপ্লিমেন্ট করা, একে অপরের উত্তরণ ঘটানো, ওই ডিফারেন্সেসগুলো দিয়ে, সেটাই তো জীবন, সেটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাই তো মজা। তো সেইটাতে আমি বিশ্বাসী। পাশাপাশি এটাও বলছি ডিভোর্স একটা খুব সুস্থ ব্যবস্থা, কিন্তু অপব্যবহার তো হচ্ছে ডিভোর্সের, ওটাকে জাস্ট ব্যবহার করা হচ্ছে। অনেক সময় এরকমও হচ্ছে যে আরেকটা সম্পর্কে আমি জড়িয়ে পড়ছি, কিন্তু আমি অ্যালিবাই দিচ্ছি যে আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। আমার অ্যাডজাস্টমেন্টে অ্যালিবাইটা দিতে দিতে আমি বিশ্বাস করে ফেলছি, মানে আমি এরকমও দেখেছি আমার বন্ধুবান্ধবদের মধ্যে, আমাকেই হয়তো অ্যালিবাই দিচ্ছে যে আমারই কোনো বন্ধু, যে আমি না এই সম্পর্কটার মধ্যে থাকতে পারছি না, একদম অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, কিছুতেই পারছি না অ্যাডজাস্ট করতে, আরেকটা সম্পর্কে সে জড়িয়ে পড়েছে অলরেডি। আমি তখন প্রশ্ন করেছি যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বিশ্বাস করছে কিন্তু সে মিথ্যে বলছে না, কিন্তু তার মাথা তার সাথে গেম খেলছে, তাকে বুঝিয়ে দিচ্ছে যে
আগেরটার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, যাতে পরবর্তীটাতে এগিয়ে যেতে পারে, অ্যালিবাই তৈরি করে দিচ্ছে। আমি তখন প্রত্যেকবারই এই প্রশ্নটাই করি যে চিরকাল বাবা মায়ের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়েছে কি? ডিভোর্স তো হয়নি। এটা ভেবে দেখ, এবারে এটা থেকে বেরিয়ে যখন পরেরটাতে ঢুকে পড়বি, 6 মাস পরে সেটাতেও যে 100% অ্যাডজাস্টমেন্ট হবে সেটা তো না। এটা না খুব পর 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 না, এইটাতে আমি করে বিশ্বাস করি না। 100% স্যাটিসফ্যাকশন পাওয়া কি সম্ভব একটা রিলেশনশিপে? কিছুতেই সম্ভব না। কোনো কিছুতেই তো সেটা সম্ভব কতগুলো অংশ নয়। থাকে, তো সব কটা মিলিয়ে সবকটাই 100 একই রকম হবে, এটা হওয়াটা সম্ভবই না। আমি বলছি এটা হতে পারে না, সাইন্টিফিক্যালি হতে পারে না। দুটো আলাদা জিন্স, তো দুটো আলাদা জিন্স এক ছাদের তলায় আসছে, এটা হতেই পারে না কখনো। কিন্তু সেটার উপায় এটা হতে পারে না, অ্যাডজাস্টমেন্ট হলো না আমরা, তাহলে ভালোবাসাটা কোথাও নেই। এবারে এই কথাটা এত দূর এগোলো ওই কথা দিয়ে, একদম। যে আমি কেন ওটা বলেছিলাম। হ্যাঁ, মানে কি করে বললে, মানে তুমি হ্যাঁ। এই কথাটা বলার জন্য এবারে যে পরিমাণ আমার- মনের জোর হ্যাঁ, দরকার। আমার কাছে কিন্তু আমি বারবার বলছি, এটা নিয়ে তো অনেকে অনেক কথা বলেছেন, আমরা যেটাকে কোট অ্যান্ড কোট ট্রোল বলি, সেটা হয়েছে এটা নিয়ে। সেখানে না অনেকে লিখেছেন যে উনি নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছেন, তাই উনি এটা বলছেন। এবারে আমি কি করে বোঝাই যে এই ভাবনাটা ভাবার মধ্যে কোনো গ্রেটনেস নেই, আমি মহান নই, এটা ভাবার জন্য মহান হওয়ার দরকার নেই। এটা একটা খুব সাধারণ ভাবনা। তথাগতকে আমি আমার পরিবার মনে করতাম, আমার পরিবারের একজন সদস্য ছিল তথাগত। সেই ভালোবাসাটা যদি আমার তথাগতর প্রতি থাকে, আমার মায়ের সাথে ঝগড়া হলে আমি কি চাইবো মা খারাপ থাকুক? বা আমার মায়ের সাথে এমন ঝগড়া হলো যে মুখ দেখা দেখি বন্ধ, কথা হচ্ছে না, আমি কি সেই সময়টা প্রতিশোধ পরায়ণ হয়ে পড়বো আমার মায়ের প্রতি? আমি তো আমার মায়ের ভালোই চাইবো। তথাকথা যদি আমি পরিবার ভেবে থাকি, তো ওর ভালো থাকাতেই আমি খুশি হব, এটি কি স্বাভাবিক নয়? তো আমি এটাতেই খুশি হই। আমি কি করব? একজন লিখেছিলেন একবার কমেন্টে যে আপনি না একটু ডাক্তার দেখান এবং আপনি এটা দেখুন কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, আপনি ভালো করে পরিকল্পনা করুন কিভাবে প্রতিশোধ নেবেন। এবারে আমি কি করে বোঝাই যে যিনি এটা লিখছেন, আমি খুব সহানুভূতিশীল হয়েই বলছি, তার ইমিডিয়েটলি ডাক্তার দেখানো দরকার। হ্যাঁ, মানে প্রতিশোধ নেওয়ার মানসিকতাটাই তো অসুস্থতা। মানে তিনি বলছেন যে ভাবুন কিভাবে প্রতিশোধ নেবেন, মানে তিনি এটা ভেবেই জীবনটা কাটান। এবারে প্রতিশোধ পরায়ণ মানুষদের সায়েন্টিফিক্যালি একটা গ্ল্যান্ড সিক্রিট করে, সেই সেই সিক্রিশনটা টক্সিন। তুমি তোমার নিজের ক্ষতি করছো। এই যে অনেকে বলে না, আমি ভুলি না, আমি তোমার উপরে আমি তোমার কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন ভুলবো না, কি একটা গর্বের ব্যাপার। আরে বোকা, তুই যে ভুলবি না, তুই যে ক্ষমা করবি না, তার জন্য তোর মাথার হেডকোয়ার্টারে যে মানুষটাকে তুই বসিয়ে রেখে দিয়েছিস, যে সমানে টক্সিন সিক্রিট করিয়ে যাচ্ছে তোরই শরীরের ভেতর, তাই তোর মন অসুস্থ হচ্ছে, তোর শরীর অসুস্থ হচ্ছে, তার কি হলো? বয়ে গেছে, তার কিছু তার যায় কি আসে না। হলো? তো তাকে আমি স্থানই দেবো না, না যাকে আমি ক্ষমা করতে পারবো না তাকে আমার হেডকোয়ার্টার থেকে বার করে ফেলে দেবো বাইরে। আমি ক্ষমা করব না কেন? আমি তাকে ক্ষমাও করব না, ভালোবাসবো না, ভাববই না। আর যদি কাউকে ভালোবেসে থাকি, তার প্রতি প্রতিশোধ পরায়ণ আমি কেন হব? যদি পরিবার ভেবে থাকি কোনো এক সময়, তো সে ভালো থাকলেই তো ভালো থাকবো। এবার তথাগতর পোস্ট দেখে তথাগতর সাথে আমার ব্যক্তিগত, যারা এটা লিখছেন, ও আরেকটা মজার কথা বলি, এরকম একজন লিখেছিলেন, আমার মজা লেগেছিল এটা দেখে, এই কমেন্টার, এই মন্তব্যটার কমেন্ট সেকশনে, যে উনি না আসলে এই কথাগুলো কেন বলছেন বলুন তো? উনি চান যে ওনার এই কথাগুলো তথাগতর কানে পৌঁছে যাক, পৌঁছে যাক, তারপর তথাগত খুব খুশি হবে এগুলো শুনে। এটা একজন লিখেছিলেন। তিনি কি জানেন যে আমার তথার সাথে প্রতি দুদিনে কথা হয় ফোনে? মানে আমার তথার কাছে কোনো কথা পৌঁছে দেওয়ার জন্য সংবাদ মাধ্যমে দরকার নেই, তো আমাদের তো কথা হচ্ছে ফোনে, আমাদের বাচ্চাদের নিয়ে, আলোক বর্ষাকে নিয়ে আর তথাগতকে নিয়ে আমার তথার সাথে আলোচনা হয়েছে। তিনি তো সেটা জানেন না। এবারে তথাকে দেখে শুনে, ওর কথা শুনে আমার মনে হচ্ছে তো ভালো আছে, ভালো থাকলে আমি বাস্তবে খুশি, আমি কি করব? এটা খুব বড় একটা ব্যাপার, জানো তো। আমরা যদি সবাই এরকম ভাবে ভাবতে পারতাম, আমাদের কিন্তু অনেক সমস্যা কমে যেত জীবনে। হ্যাঁ, এবার এটাতে আবার অনেকে এটাও বলেন, এটার কনক্লুশন অনেকে এটাও ড্র করেন যে এদের না জীবনটাই এরকম, মানে এইসব অভিনেতাদের জীবন নিয়ে তো একটা আছে, তো ভীষণ হ্যাঁ, একটা মানে কথাবার্তা। অ্যাকচুয়ালি সবটা বোঝা আমরা খুব যায় না, উচ্ছৃঙ্খল। আবার সবটা বোঝার চেষ্টাও মানুষ করে। হ্যাঁ, আমরা খুব উচ্ছৃঙ্খল, আমরা অভিনেতা মানে, আমরা বারবার সম্পর্কে জড়িয়ে পড়ি, আমরা অভিনেতা মানে, ডিভোর্সটা আমাদের জীবনে একটা খেলা, কারণ আমরা অভিনেতা। এগুলো না মানুষ ধরে নিয়েছে অ্যাজাম্পশন। তুমি দেখো, তুমি তো অভিনেতা নও, তোমার দেখো দুটো হাত, তোমার আমারও আছে, দুটো পাই আছে,
সব একরকম, দেখো কোনো তফাৎ নেই। তো আমিও তো আর 5টার মতনই একটা মানুষ আর কি। এটার মানে এটা নয় যে আমরা খুব উচ্ছৃঙ্খল, আমার কিছু যায় আসে না। এই বরের সঙ্গে ওর গার্লফ্রেন্ড, কি বলবো, এটা ভীষণ আলট্রামন, এইসব কিচ্ছু না, খুব সাধারণ। তথাগতকে যদি আমি ভালোবেসে থাকি, ও যদি আমার পরিবার হয়ে থাকে, তাহলে ওর ভালোই চাইবো আমি সারা জীবন। এটা একটা খুব বেসিক ভাবনা, আর এটার জন্য মহান হতে হয় না। তবে হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ আছে, এই ভাবনাটা ভাবলে আমি জীবনে সুখী। সত্যিই তুমি ভালো আছো, দেখে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এই ভালো থাকাটা, এটার তো একটা প্রসেস রয়েছে। এভাবে তো সব সময় খুব সহজে ভালো থাকা যায় না। সেই প্রসেসটা তোমার কাছ থেকে জানতে চাইবো। কেননা অনেক মানুষ আছে যারা তোমার মতন বিভিন্ন ফেজ দিয়ে একটুখানি কঠিন সময় পার করে যাচ্ছে, কিন্তু তারা এই ফেজটায় এসে পৌঁছতে পারছে না। কঠিন সময়টা তো অংশ জীবন, মানে আমি যখন জন্মেছি তখন কঠিন সময় তো জীবনে আসবেই, সেটা তো অংশ জীবনের। এবারে এই যে আচরণটা আমি কিভাবে দেখব কঠিন সময়টা, যেটা হচ্ছে চয়েস, আমি বলি কি ওয়ার্ড একটা আছে, সেটা হচ্ছে চয়েস। ভালো থাকা, আমরা বলি হ্যাপিনেস, এটা কি? ওটা একটা চয়েস। এমন কিচ্ছু নেই যেটা আমাকে সুখ এনে দেবে কতক্ষণের। তুমি যদি দেখো সায়েন্টিফিক্যালি, তাহলে সুখস্মৃতির আয়ু খুব ছোট, কম। আর আমার মার্সিডিস কিনতে ইচ্ছিল, সুখ আমার কারোর যদি মনে হয় এনে দেবে, মার্সিডিস কিনলে বটে, কিন্তু মার্সিডিসের যে উত্তেজনা, সেটা কতদিন, 1 মাস 2 মাস, তারপর ওটাও অভ্যেস হয়ে যাবে। তখন সাধারণ মনে হয়ে হবে আমি যাবে। একটা ল্যাম্বরগিনি কিনি, তাহলে আমি সুখী হব। তো ওইটা না চয়েস, যে আমি রিক্সা করে যাতায়াত করেও সুখী কিনা জীবনে। রিক্সা করে আমি আমি নিজে সাইকেল রিক্সায় উঠতে খুব ভালোবাসি, আমিও ভীষণ আমি ভালো, সুযোগ আমার খুব পেলে ভালো উঠি। লাগে। এই যে চারিদিকটা দেখতে দেখতে, উপভোগ করতে করতে যাওয়া, আমার ছোটবেলার স্মৃতিও আছে অনেকটা সাইকেল রিক্সার সঙ্গে। তো মামার বাড়ি ইত্যাদি অনেক স্মৃতি আছে আর কি, দিদিমার সঙ্গে সাইকেল রিক্সায় চড়া। তো সেটা আমি ভালোবাসি। এবারে আমার চয়েসের ওপরেই পুরোটা নির্ভর করছে যে আমি সুখী কি আমি সুখী নই, আমার কি এটাতে আমি সুখী হব না হব না, আমাকে ঠিক করতে হবে, আমার চয়েস। না হলে এমন কোনো মানুষ বা কোনো জিনিস নেই যেটা আমাকে সুখ এনে দেবে, রেডি করে, কোনো রেসিপি নেই। তো সেই কারণে আর কি কিওয়ার্ডটা হচ্ছে চয়েস। এবারে এই চয়েসটা, এই যে বেছে নিতে হবে, সিদ্ধান্ত নেওয়া যে আমি কোন পথটা বাঁধবো, প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই তো আমাদের জীবনে তো সব ক্ষেত্রেই দুটো রাস্তা থাকে সব সময়ই। একটা হচ্ছে ওই একটু কঠিন রাস্তা যেটা সুখের দিকে নিয়ে যায়, আর একটা হচ্ছে খুবই সহজ একটা রাস্তা থাকে যেটা ক্ষণস্থায়ী, কিছুতেই আজীবনের জন্য সুখ ওটা এনে দেবে না। তো ওই প্রথমে ওই রাস্তাটা বাঁচতে হবে। তো কঠিন রাস্তাটা বাঁচলেই, এই যে আমাদের প্রোভার্বগুলো আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, এগুলো তো আমাদের ছোটবেলা থেকে শুনে শুনে অভ্যেস হয়ে গেছে। আসলে এটা ভীষণ বাস্তব, সত্যি কথা। সত্যি কষ্ট করলেই কেষ্ট মেলে, সহজে মেলে না আর কি। তো এইটাই এবারে করার সময় কি আমার কষ্ট হবে? মানে ধরো আমার এই প্রফেশনে অনেকে বলে যে খুব স্ট্রাগল করতে হয়, খুব স্ট্রাগল, এসেই তো একটা মূল চরিত্র সবাই পায় না, যারা পায় না তারা ঘষতে ঘষতে অনেক বছর ধরে। কিন্তু আমি বলছি এটা আমার প্যাশন। এবারে এটা যদি আমার প্যাশনই হবে, আমি বেছে নেবো আমার প্যাশনটাকেই উপার্জনের পথ হিসেবে, তাহলে তার জন্য আমাকে যে পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, সেটাকে আমি স্ট্রাগল কেন বলছি? এটি তো আমার প্যাশন ছিল, আমি তো যে চাই এটা করতে চেয়েছি। আমাকে তো কেউ মাথার দিব্যি দিয়ে বলেনি যে অভিনয় করো, অফিস 10টা 5টার করতেই পারতাম। আমি আমার পছন্দের জিনিসটাই করছি, স্ট্রাগলের মধ্যে কি অভিনয়ই তো করছি, তাহলে আমি সেটাকে স্ট্রাগল কেন বলছি? আমি তো আমার প্যাশনের কাজটাই করছি, আমি কেন আনন্দ পাচ্ছি না ওটা করে, যে এইটা করতে করতেই আমি একদিন যেটা চাইছি সেটা অ্যাটেন্ড করব? তো আবার এটার সাথেই যেটা রিলেটেড পদ্ধতির মধ্যে, সেটা হচ্ছে বর্তমানে বাঁচা। আমরা 99% সময় কিন্তু কিছুতেই বর্তমানে বাঁচি না। যদি তুমি দেখো, নয় আমরা যেটা হয়ে গেছে সেটা ভাবছি, আর নয়তো আশঙ্কায় আছি যেটা হবে। দুটোরই কোনো অস্তিত্ব নেই। একটা তো হয়ে গেছে, মৃত, চেঞ্জ করার কোনো জায়গা নেই। কিছু জায়গা নেই, এবং হয়ে গেছে, মৃত, অস্তিত্ব নেই। আর আরেকটা হচ্ছে আগামী দিন, যেটা অ্যাজামশন পুরোটাই, আমি যেটা ভাবছি সেটা ছাড়া আরও 10 লক্ষটা অপশান আছে যেটা হতে পারে, কোনটা হবে আমি জানি না। আমার ভাবনা ভালো ভাবনা হলেও সেটা না হতে পারে, খারাপ ভাবনা হলেও না হতে পারে। কিছুতেই আমরা বর্তমানে বাঁচবো না, এটা ইচ্ছাকৃত আমরা করি না, আমরা করে ফেলি। এবারে বর্তমানে বাঁচাটা একটা প্র্যাকটিস, তার জন্য মেডিটেশনটা খুব খুব জরুরি। বলছি মেডিটেশন কোনো আধ্যাত্মিক মানুষরা শুধু মেডিটেশন করে এই ধারণা নেহাতি ভুল।
প্রত্যেক দিনের প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের জীবনে মেডিটেশনটা দরকার, সেটা ওই বর্তমানে বাঁচার জন্য। যে আমি বর্তমানটা রোজ সকালে ঘুম থেকে ওঠাটা তো একটা ভয়ঙ্কর বর্তমান, কিন্তু আমি তুমি তো যে- মাঝরাতে ঘুম থেকে ওঠো। ওটাও আমি দীর্ঘ দিন করেছি, এখন যে আর করছি সেটা নয়। ওই 3টে থেকে 5টা যেটা ব্রহ্ম মুহূর্ত আমি আসতাম ওটাতে, ওই মুহূর্তটায় যে যদি মেডিটেশন করা যায়, বা যেটাকে আমরা অ্যাফার্মেশন বলি, যেটাতে আইনস্টাইনও বিশ্বাসী ছিলেন। যদি কেউ বলেন এটা আনসাইন্টিফিক নয়, এটা পুরো সায়েন্স। যদি আমরা বলি ওই 3টে থেকে 5টা ওই যে মুহূর্তটা ইউনিভার্সের সঙ্গে কানেক্ট যদি করা যায়, তাহলে ওটাই শ্রেষ্ঠ মুহূর্ত কোনো কিছু অর্জন করার জন্য। আমি নিজের মধ্যেও যদি কোনো পরিবর্তন চাই, তাহলে অর্জন করার জন্য। আমরা আজকাল খুব একটা কথা খুব ব্যবহার হয় না, সেলফ লাভ। ভীষণ সেলফ ভীষণ লাভ ভীষণ দারুণ একটা জিনিস করা। আমরা প্র্যাকটিস করি কি, আমরা বলি প্র্যাকটিস করি কি, ওটাও কিন্তু নেহাত সহজ নয়। আমরা খুব যে বড় ছোটবেলা থেকে নিজেকে ভালোবাসতে, সব থেকে বেশি নিজেকে ভালোবাসতে হয়, এটা শিখে যে খুব একটা বড় হই তা কিন্তু নয়। আমাদের বাড়িতে তো এগুলো শেখানো হয় না, বরং উল্টো বলা হয় আর কি, নিজেকে ভালোবাসা মানে তুমি খুব স্বার্থপর, একদম এরকম বলা হয়, তা কিন্তু নয়। ফলে আমাদের সহজাতভাবে ওটা আসে না। কিন্তু আমি যদি নিজের যত্ন না করি, এই যে পদ্ধতিটা নিয়ে কথা হচ্ছে, নিজেকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে ভালোবাসবো, এটা অর্জন করার জন্য কিন্তু ওই 3টে থেকে 5টা ওই মুহূর্তটা যদি আমি মেডিটেশন করি, নিজের প্রতি কনসেন্ট্রেশন, নিজেকে ভালোবাসা, নিজেকে সর্বপ্রথম দেখতে পাওয়া, তার মধ্যে আমি কি খাবো সেটা রয়েছে, আমি কোন সময় মেনটেন করে খাবো, কেন, তাতে আমার শারীরিক যে গঠন সেটা যদি সুস্থ থাকে, তাহলে মানসিকটা সুস্থ থাকবে। আর মানসিকটা সুস্থ থাকলে আমি তবেই বর্তমানে বাঁচতে পারবো। সবটার সঙ্গে সবটা জড়িয়ে আছে। কারণ আমরা আগের কথা ভাবা বা আগামী দিনের কথা ভাবাটা একটা অসুস্থতা, কিন্তু ওটাই আমাদের জীবনে এখন স্বাভাবিক হয়ে গেছে। এই যে নিজেকে ভালোবাসা নিয়ে তুমি বললে, এটা তো সত্যি কথা যে আমি যদি ভালো না থাকি আমি কাউকে ভালো রাখতে কি পারবো করে না। রাখবো বলো? তাই জন্যই তো বলছি এটা স্বার্থপরতা নয়। যারা বলবেন আর কি, বা ভাববেন, বা এরকমই শিখেছেন ছোটবেলা থেকে, নিজেকে না, সবার জন্য বাঁচো, নিশ্চিত সবার জন্য বাঁচবে। কে বাঁচবে? কেন ফ্লাইটে বলা হয় যে যখন অক্সিজেনটা মাস্কটা নিচে একদম। ঝুলবে, আগে নিজের মুখে লাগান, তারপর আপনার সন্তানটিকে অ্যাসিস্ট করুন। অ্যাসিস্ট করার আগে আমি নিঃশ্বাস না নিতে পারলে আমি কি করে সাহায্য করব? আমি তো ওর মুখে মাস্কটা লাগাতে লাগাতে নিজেই অজ্ঞান হয়ে যাব। এবারে আমি যদি নিজেকে ভালো, নিজের শরীরকে যত্ন করাটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তার মধ্যে। অনেকে বলে একটাই জীবন, যা ইচ্ছে খাবো, বেশ করব। আমি বলছি থেকে বড় বোকামি আর কিছু নেই। তার কারণ ছোট হয়ে যাচ্ছে তো। ইটস লাইক বার্নিং দ্য ক্যান্ডেল ফ্রম বোথ দ্য সাইডস। তুমি একটাই জীবন বলে আমি যেচ্ছাচার করছি নিজের ওপর, তো ওই আনন্দটুকু কতটুকু? কিন্তু সুযোগ তো বাস্তবে একটাই। আমিও বলছি একটাই জীবন, তাই যতটা বেশি দিন সম্ভব আমি আনন্দ করব। আমি যেরকম অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করি, আমি সুস্থ না থাকলে আমাকে দেবেই না ওই এই adventure ব্যাপারটা sports বলো গুলো আমাদের একটু করতে। ভালো করে, মানে তুমি স্কাই ডাইভিং করেছো। হ্যাঁ, এবারে আমার যদি ফিজিক্যাল কন্ডিশন যেটা যেটা ওয়েভার ফর্মটা ফিল করতে হয়, যদি সবকটা টিকমার্ক না হয় আমাকে তো করতেই দেবে না। এবারে আমি তো, আমাকে তো সুস্থ থাকতেই হবে। এবারে সুস্থ থাকা কি শুধু অ্যাডভেঞ্চার স্পোর্টস করার জন্য না? তুমি সুস্থ না থাকলে মানসিক এবং শারীরিক, তুমি মেয়ের যত্ন কি করে নেবে বলো তো? একদমই আমি তাই। জীবন দিয়ে দিচ্ছি মেয়ের জন্য, আমি নিজের যত্ন নিচ্ছি না কতদিন? এবার তারপর মা অসুস্থ থাকলে মেয়ের কেমন লাগবে? মেয়ের মানসিক হেলথের কি অবস্থা হবে যদি সে দেখে মা না সবসময় কীরকম একটা অসুস্থ থাকে, শরীরটা ঠিক থাকে না মায়ের, বারবার জ্বর হয়, মা না মন খারাপ করে থাকেন, ভালো তো হবে না। ওই জন্য আবার এই সেলফ লাভের মধ্যেই এটাও পড়ে, ডিট্যাচমেন্ট। লোকে ডিট্যাচমেন্টটাকেও খুব খারাপ ভাবে। ডিট্যাচমেন্ট মানে নিজের পরিবারকে ভালো না বাসা নয়। ডিট্যাচমেন্ট মানে হচ্ছে দায়িত্বটা নিয়ে নেওয়া। অর্থাৎ আমি আমার, তোমাকে দিয়েই বোঝাই, তোমার সন্তান কোনো একটা কারণে স্কুলে দুঃখ পেয়েছে, কাঁদছে বাড়িতে এসে, ওর চোখের জল দেখে তো আমি না কেঁদে পারি না, এটা কোনো কাজের কথা নয়। ডিট্যাচমেন্ট মানে হচ্ছে ওর চোখের জলটা দেখে আমি হাসবো, আমি হেসে বলবো এরকম হয়, ঠিক আছে এখন কাঁদছো, এটা হচ্ছে ডিট্যাচমেন্ট। মানে আমার পরিবার যেমন থাকবে আমি ঠিক তেমনই থাকবো না, আমার মধ্যে সেই জোরটা থাকবে যে আমি কিন্তু নেগেটিভটাকে পজিটিভে ঘুরিয়ে দিতে পারবো। দেখবে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, বাস্তু চলে,
খাট পাল্টে ফেলা হলো, কোন দিকে মাথা করে শোবে সেটা পাল্টে ফেলা হলো, পর্দা পাল্টে ফেলা হলো, দেয়ালের রং বদলে দেওয়া হলো, কোন দিন কি নিজেকে বদলানো হলো না, কিন্তু সব বদলে গেল। কিন্তু স্বামী স্ত্রীর যে গন্ডগোল যেমনকার তেমন থেকে গেল, কিচ্ছু করার দরকার নেই, ডিট্যাচড হয়ে যাও। কিছুটা সময়ের জন্য ডিটাচমেন্ট তো দরকার আমাদের প্রত্যেকের জীবনে। এক্স্যাক্টলি। আর এই ডিট্যাচমেন্ট বলতে আমি এইটা বলতে চাইলাম যে ডিট্যাচড হয়ে যাও, অর্থাৎ যা যা ঘটছে সেটার সঙ্গে সবসময় ইমোশনালি অ্যাটাচড হয়ে থেকো না, ডিট্যাচড হয়ে যাও। আচ্ছা হয়েছে, ক্ষমা চাইলে ঠিক হয়ে যাবে, তো ক্ষমা চেয়ে নি। লোকে ভাবে ক্ষমা চাওয়াটা একটা কি সাংঘাতিক ব্যাপার, কি ভীষণ মাথা নিচু হয়ে যায় ক্ষমা চাইলে, লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার, এটা খুব দুর্বল ব্যাপার। কিন্তু সব থেকে বেশি মনের জোর যার আছে সে সব থেকে বেশি ক্ষমা চাইতে পায়। কেমন লাগছে আমাদের আলোচনা? ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এই যে তুমি বললে যে তুমি ভেজিটেরিয়ান, কেন, মানে এই সিদ্ধান্ত কেন নিলে? হঠাৎ একদিন নিলাম। তার কারণ হচ্ছে যে আমি যে সারমেয়দের নিয়ে কাজ করি সেটা তো তোমরা জানোই সবাই, কিন্তু কুকুর কেন্দ্রিক নয় কিন্তু পুরো ব্যাপার, মানে কুকুর বেড়াল, আমি সাপও খুব ভালোবাসি। আমি একবার একটি গরুর গায়ে অনেকগুলো পোকা দেখেছিলাম, দেখে সেই সময় তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে, মানে আমার পশু ব্যাপারটাই খুব ভালো লাগে। এবারে বেশিরভাগ সুযোগটা আমাদের হয়তো খবর আসে বেশি কি কুকুর বেড়াল এগুলোর খবরই বেশি আসে, কিন্তু আমার বাড়িতে যারা রয়েছে তারা সবাই রেস্কিউড। আমি যেরকম কেনারও পক্ষপাতী নই, কেননা কেনার সাথে ব্রিডিং জড়িয়ে আছে, ফোর্সফুল ব্রিডিং জড়িয়ে আছে, যেগুলো খুব অন্যায়ের। তো এবারে আমার কথা হচ্ছে, যখন আমি ওদের নিয়ে হাতে করে কাজ করি, তো কি হয় জানো তো, একদিন আমার যেটা হলো, আমার না সব কটা চোখই একরকম লাগতে শুরু করলো। আমার বাচ্চাদের যে তাকানো, ওদের যদি চোখ, একটা ছাগলেরও তাকানো একই রকম, তো বাচ্চার একটা মুরগিরও একই রকম, চোখের ভাষাটা একই রকম, একটা সাপেরও তাই, একটা বাঘেরও তাই, একটা সিংহরও তাই। এবার বাঘ সিংহকে আমি কি ওইভাবে আদর করতে পারবো? না, পারবো না। কিন্তু একটা ছোট্ট বাঘ, বাচ্চা বাঘ, তার যে তাকানোটা, ছাগলের যে তাকানোটা, আমার কুকুরের যে তাকানোটা, বেড়ালের, ওটা তো এক। এবারে আমার কথা হচ্ছে যে আমি যদি কুকুর বেড়াল সব কিছুকে নিয়ে সব কিছুর সেবা করি এবং তাদের উপর কোনো অত্যাচার হলে আমি সেটার প্রতিবাদ করি গিয়ে, আমি আমার কথা বলছি, আবার বলছি, আমি আর কারোর কথা বলছি না, আমি শুধু আমার কথা বলছি, আমারটা কারোর ওপর চাপানোর পক্ষপাতী আমি নই, তাহলে আমি কি করে একটা ছাগলকে বা একটা মুরগিকে কেটে, ওটা অত্যাচার নয়? আমি আবারও বলছি, আমার কথা বলছি। আমার যদি এই বাচ্চাগুলোর অত্যাচারে সমস্যা হয়, তাহলে আমি আরেকটা বাচ্চাকে নুন লঙ্কা দিয়ে মাখিয়ে রান্না করে কি করে খাচ্ছি? আমার পক্ষে আর সম্ভব হলো না সেটা। আরেকটা হচ্ছে, আমি স্লটার হাউসের ভিডিও দেখে ফেলেছিলাম সেদিন রাত্রিবেলা, হিডেন ক্যামেরা ফুটেজ দেখে ফেলেছিলাম, কি অত্যাচারটা হয়, জীবিত অবস্থায় চামড়া ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এবং ওরা তো, সুপ্রিম কোর্টের যে ল আছে যে এত ইঞ্চি জায়গা রেখে রেখে থাকার কথা, তাই তো হয় না, একজন আরেকজনের ওপর এইভাবে থাকে, চোখের সামনে দেখছে যে একজনকে কাটা হলো, বাকিরা অপেক্ষায় থাকে, কিন্তু জানে কাটা হবে, টক্সিন সিক্রিট হচ্ছে। আমি শারীরিক কথা বলছি, আমিষ কনজিউম করা মানে কিন্তু ওই যে টক্সিন, ভয়, আতঙ্ক, কান্না, ওই সবটা কনজিউম করা, কাজে শারীরিক দিক থেকে একদম ভালো না। আমি অন্য কারণে করেছি। এর পরের কথাটাই আমার এইটা, আর কাউকে আমি এটা করতে বলছি না। আরেকজন যদি আমার সামনে আমিষ খান খুশি হয়ে, আমি আবার বললাম এই কথাটা, আমি তাকে সাধুবাদ জানাচ্ছি, কারোর খাবার চয়েসে আমি ঢুকছি না। কিন্তু আমার কারণটা হচ্ছে এইটা, কারণ হচ্ছে যে আমার মনে হয় যে আমার প্রয়োজন হচ্ছে না আরেকটা কোনো প্রাণ যার নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে, যেটা থাকলে ব্যথা অনুভব করা যায়। গাছের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেই। এক্ষুনি যারা আমায় প্রশ্নটা ছুঁড়ে দেবেন, গাছের কি প্রাণ নেই, আপনি তো গাছ খান, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেই, ব্যথা অনুভব করা যায় যেটাতে, সেইটা আমার, সেই কষ্টটা দিয়ে আমার খাবার প্রয়োজন নেই আর কি, তাই জন্য ভেজিটেরিয়ান। এই যে তুমি কথাটা বললে, এর জন্য তো অবশ্যই তোমাকে ট্রোল করা হবে, হ্যাঁ তাই না? মানে ট্রোল ব্যাপারটা তো তোমার কাছে খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে এখন, পার্ট অ্যান্ড পার্সেল। এক তো হচ্ছে যে পাবলিক ফিগার তুমি যদি হও, তাহলে তুমিও একজন পাবলিক ফিগার যদি তুমি হও,
ট্রোল তোমার জীবনের একটা অংশ, সেটা তোমাকে মানতেই হবে। কারণ সবাই তোমার সম্পর্কে এমন কোনো ব্যক্তি বিদ্যমানই নয় পৃথিবীতে যার সম্পর্কে শুধু ইতিবাচক কথা বলা হয়, নেই। মাদার টেরিসার সম্পর্কেও নেতিবাচক কথা বলা হয়, আমি নিজে শুনেছি, পড়েছি, কানে শুনেছি নিজে। তো এবারে ট্রোলটা তো হবে। এবার ট্রোলের বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে যে যারা ট্রোল করছেন, আমি বলছি তারা সময় তো দিচ্ছেন আমার পেছনে, সময় তো দিচ্ছেন, সেটা তো এক ধরনের অ্যাপ্রিসিয়েশন হিসেবেই আমি ধরবো। মানে জামা কাপড় নিয়ে, মেকআপ নিয়ে, সব কিছু নিয়ে ট্রোল হয়, বলছি তারা ভিডিও দেখেন, খোঁজেন, এখানে দেখি কোন জামাটার কোন জায়গাটা গন্ডগোল হয়ে আছে, আচ্ছা মেকআপটা সময় তো দিচ্ছেন। এবারে আমি তাদের কাছে সেই জন্য ধন্যবাদ তাদেরকে সব সময় দিই যে তারা সময় দিয়ে ট্রোল করছেন। আর তারপরের কথাটা হচ্ছে যে আমার মাসের বিলের একটা অংশও তো তারা দিচ্ছেন না, তো আমার যাবে আসবে কেন ট্রোল নিয়ে? কিন্তু যখন খুব বাজে বাজে কথা ধরো লেখা হচ্ছে, তখন কোথাও কি মন খারাপ হয় না? সেটা থেকে বেরো কি করে? এখন তো মানে ট্রোলিং ব্যাপারটা তো আমাদের প্রফেশনের সঙ্গে জড়িয়ে, কাজে শুরুর দিকে মোবাইলের পরে তো মোবাইলের ব্যাপারটা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ার পরে তো ট্রোলিং এর ব্যাপারটা হলো, তার আগে তো ছিলই না। কোথায় ট্রোল করবেন মানুষ? এখন তো আমরা সবাই আমাদের প্রোফাইলের রাজা, সোশ্যাল মিডিয়াতেই ট্রোলটা হয়, তার আগে তো ছিল না। শুরুর দিকে আমার একটু একটু মন খারাপ হতো, কিন্তু তারপরে আমি বুঝতে পারলাম যে লজিকটা আমার কাছে এলো, সেটা হচ্ছে যে ট্রোল করলে আমার মন খারাপ কেন হবে? তুমি যদি লজিক্যালি ভাবো, আমি এই জামাটাকে সাদা কালো হিসেবে ধরতে পারি, তুমি যে জামাটা আজকে পরে আছো, আমি তোমাকে ট্রোল করছি, তোমাকে এই যে লাল জামাটা পরে আছো তোমাকে কত জঘন্য লাগছে দেখতে, এই লাল জামাটা তোমাকে মানাচ্ছে, তুমি হাসছো, কই তোমার খারাপ তো লাগছে না? তুমি কেন হাসলে? কারণ আমি তোমার সাদা কালো জামাটাকে লাল বললাম। তাহলে কে অসুবিধাটা কার? আমার নিশ্চয়ই। ডাক্তারটা কার দেখানো উচিত? আমার। আমি তোমার সাদা কালো জামাটাকে লাল দেখছি, আমার চোখে গন্ডগোল। এবারে যারা ট্রোল করেন মোস্ট অফ দ্য টাইম তুমি দেখবে তারা তোমার সম্পর্কে এমন এমন কথা লিখবেন যে তুমি সেদিন প্রথম জানলে, তুমি জানোই না। এটা তো হয়, তুমি জানোই না। এবারে তো তাদেরকে তুমি করুণা করতে পারো, তাদের তুমি দ্রুত আরোগ্য কামনা করতে পারো, তুমি তাদেরকে সাজেস্ট করতে পারো যে আপনি ডাক্তারের নাম্বার দিয়ে দিতে পারো যে অমুক ডাক্তারকে দেখান। আমি যেহেতু সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের কাছে যাওয়াটার খুবই পক্ষপাতী, কিন্তু দুঃখ তো তুমি পেতে পারো না তাদের কথার জন্য, তাদেরকে তুমি করুণা করতে পারো। আজকে তুমি অনেক শান্ত হয়ে গেছো, মানে তোমাকে এই যে মেডিটেশন বলো বা তুমি যে পথে চলেছো আলোর পথে, শান্তিটা একটা মানে কি বলবো, এটা আলাদা প্রাপ্তি, মানুষ শান্ত হয়ে যায় অনেকটা। তাই তো চায় মানুষ, তো শান্তি চায় জীবনে। তুমি যখন ছোট ছিলে হ্যাঁ, তখন তুমি একটা আলাদা মানুষ ছিলে, একদম আলাদা, রাগী জেদি খানিকটা, একদম আলাদা। সেই সময়ের কথা একটু বলো। একদম আলাদা ছিলাম আমি তখন। আমি প্রথমত আমাকে খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতে হয়েছিল, কারণ আমার 9 বছর বয়সে আমার পিতৃবিয়োগ হয়, এবং তখন এত বছর আগেকার কথা আমি বলছি, খুব স্বাভাবিকভাবেই একটি রক্ষণশীল পরিবারে এটার সাথে ভালোবাসা না বাসার কোনো সম্পর্ক নেই। আমি বলছি মানুষ বিশ্বাস করতেন যে স্বামীর বিয়োগ হয়েছে মানে তাকে শুধু সাদা শাড়ি পরতে হবে, লাল স্পর্শ করতে পারবে না, আমিষ স্পর্শ করতে পারবে না, কোনো বিয়ের অনুষ্ঠানে মানুষটি উপস্থিত থাকতে পারবে না। আমি দেখেছি আমার ঠাকুমাকে, দেখেছো? তো এটা তো হয়, তো সেটা হয়েছিল। আমার মার তখন কতই বা বয়স, 30-এর ঘরে বয়স আমার মায়ের তখন, আর আমার 9 বছর বয়স। এবারে এটা হয়েছিল, আমার মায়ের সব থেকে প্রিয় যে শাড়িটা ছিল সেটি লাল সাদা ছিল, হ্যাঁ অনেকখানি লাল ছিল সেটাতে, ওটা মা বারবার পরতেন, এবং ওই শাড়িটা আমার মুখস্থ, এখনো চোখের সামনে ভাসে। তো আমি যা কিছু বুঝলাম 9 বছর বয়সে, তাতে বুঝলাম যে ওই শাড়িটা আর মা পরতে পারবেন না, কোনো দিনই পরতে পারবেন না, এবং কোনো রঙও আদৌ পরবেন কিনা আমি জানি না, কারণ কোনো একজন ব্যক্তি আমার পরিবারের এনে একটি শাড়ি রেখেছিলেন মায়ের সামনে, যেটা পুরো সাদা থান। হ্যাঁ, তো আমি মাকে তো দেখবো না ওই রকম সাজে, আমি পছন্দ করছি না সেটা, এবং আমার কাছে তখনও 9 বছর বয়সেও মনে হয়েছিল যে এটা লজিকটা কি, উল্টোটা তো হয় না, তখনও আমার সেটা মনে হয়েছিল। এবারে যে সময় এই নিয়মগুলো করা হয়েছিল, আমার যে অজানা তা না, আমি পরবর্তীকালে পড়াশোনা করেছি, তখন যে আত্মনির্ভর মহিলারা ছিলেন না, ছোট্ট ছোট্ট বয়সে বিয়ে হয়ে যেত, তখনকার সমাজ ঠিক করেছিল যে স্বামী মারা গেলে চুল ছোট করে কেটে দাও, সাদা
যাতে আর কেউ সেই মহিলাটির প্রতি অ্যাট্রাক্টেড না হয়, না, এবং সম্পত্তির ভাগ দিতে হবে না এবং একটা ঘরে বন্ধ হয়ে নিজের রান্না নিজে করে নিরামিষ যাতে অ্যারাউজাল ইত্যাদি প্রভৃতি সব যাতে ডমিনেন্ট হয়ে থাকে, যাতে না হয়, সবটা জড়িয়ে এই সব কিছুর সঙ্গে। যে কারণে আমি বলি যে যদি তোমার টাটা বিড়লার সাথেও বিয়ে ঠিক হয়ে থাকে ছোটবেলা থেকে, তোমাকে আত্মনির্ভর হতে হবে। তোমার থাকা খাওয়া, রুটি কাপড়া মাকান, এই যে কথাটা আছে, এর দায়িত্ব প্রত্যেকটি মহিলাকে নিজেকে নিতে হবে। তোমার বাবা যেই হোক, তোমার স্বামী যেই হোক, তোমাকে এটার দায়িত্ব নিতে হবে। এটা বেসিক, কারণ যাই কিছু নেই, তোমার হতে হবে আর কি। কারণ তুমি কেন তোমার জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার থাকবে না? এটা তো খুব অদ্ভুত একটা ব্যাপার। তো এই নিয়ম কানুনগুলো যখন চলতো তখন না আমি রিভোল্ট করেছিলাম। আমি বলেছিলাম ওইটুকু বয়সে, হ্যাঁ, আমি বলেছিলাম মা যদি রঙিন না পড়েন তাহলে আমিও পরবো না, আমিও শুধু সাদা পরবো। তখন তো আমি নিরামিষাশী গত 8 বছর যাবত, কিন্তু তখন তো নিরামিষাশী ছিলাম না। আমি বলছিলাম মা যদি আমিষ না খান তাহলে আমিও আমিষ খাবো না। তারপর আমার মার গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্রী, আমার মা পেইন্টার, মা ছোটবেলা থেকে এমনি মা আঁকা শেখাতেন, এবং আমার মা শ্রুতি নাটক অভিনয় এগুলো শেখান এখনও। আমার প্রথম শিক্ষক অভিনয়ের আমার মাই আর কি। তো আমার মা কোণে সাজাতেন। আমাদের বাড়িতে কোনো বিয়ে হলেই কোণে সাজানোর দায়িত্বটা, চন্দন পরানো, পুরো সাজানো, চুল বাঁধা, ওটা দায়িত্বটা আমার মায়ের ওপরেই পড়তো। কিন্তু এই ঘটনার পরে জানতে পারলাম যে মা আর উপস্থিত থাকতে পারবেন না কোনো শুভ এরকম কোনো বিবাহ অনুষ্ঠানে বিশেষ করে। তো তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমিও আর যাব না বিয়ে বাড়িতে। সবাই বলতেন তুই চল, আমি বললাম না আমি যাবো না, মা না গেলে আমি তো যাবো না। যে ঘরে মাকে ঢুকতে দেওয়া হবে না ওই ঘরে আমিও ঢুকবো না। এবারে এরকমভাবে আমায় মাকে ব্ল্যাকমেল করে করে মাকে আবার অন্য রং, লাল আমি এখনও পরাতে পারিনি মাকে, কিন্তু অন্য রং আমি সব যাতে স্বাভাবিক পড়েন, খাবার যাতে মা স্বাভাবিক খান। টিপ আমার মনে আছে যে আমি জোর করে আয়না থেকে মায়ের ব্যবহার করা টিপগুলো আয়নায় লাগানো থাকতো, আমি আয়না থেকে টিপ খুলে এনে জোর করে মায়ের কপালে পরিয়ে দিতাম। মা পড়বেন না বলে ঠিক করেছিলেন যেহেতু, আমি পরিয়ে দিতাম। এবারে আমার মা তো ওগুলো ভালোবাসতেন, মা কেন ছেড়ে দেবেন সেই ভালোবাসাগুলো? কষ্ট তো পাচ্ছেন স্বামীকে হারিয়ে। বাকি যে ভালোবাসার জিনিসগুলো বাস্তবে তো কোনো যোগাযোগ নেই এটার সাথে, কারণ স্ত্রী হারালে তো একজন পুরুষকে কিছুই বদলাতে হয় না, জীবনে সবটা একরকম থাকে। এটা কেন হবে? আরও কষ্ট কেন পাবেন উনি? তো এই লড়াইটা আমাকে তখনই করতে হয়েছিল। অনেক বড় হয়ে গেছিল, ছোটবেলায় বড় হয়ে গেছিলাম, এবং ওই জেদ আমার ছিল। এটা যখন ঠিক করেছি আমি এটা করবই, আর প্রশ্ন ছিল আমার মনে প্রচুর। এরপরেও তো তুমি জীবনে অনেকবার সঠিক চয়েস করেছো। হ্যাঁ, সেটা আমার মাকেও আমি দেখেছি। কারণ তারপর আমি আমার লোরেটো স্কুল, লোরেটো কলেজ, আমার বাড়িতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, এগুলোর পক্ষপাতিত্ব একটা ছিল এগুলোর প্রতি। অভিনয়, আমি নাচই যখন শেখা শুরু করলাম, নাচ যে আমার প্রথম প্রেম জীবনের, সেটাতেই আপত্তি ছিল বাড়িতে। বাবা তখন ছিলেন, আমাকে বাবা নাচতে বলতেন এবং দেখতেন, যেহেতু আমি নাচতে ভালোবাসি। তারপর উৎসাহ বাবারও ছিল, মায়েরও ছিল, নাচ শেখা আমি শুরু করলাম। চিচিং ফাঁক একদম ছোটদের, তারপরে হরে করকম্বা, সেই দুটোতেই আমি অনুষ্ঠানে নাচ করেছি, কখনো নাটক করেছি, কখনো মায়ের স্কুল থেকে হতো আর কি। সেই ক্যামেরার সামনে কিছু একটা করা ওই প্রথম অভিজ্ঞতা, এবং তখন আমার ইচ্ছে করতে শুরু করলো যে আমি যদি অভিনয় করি ক্যামেরার সামনে ভবিষ্যতে। তাও আমি এটা কখনো ভাবিনি। কিন্তু আমার মাধ্যমিকের পর, এই গল্পটা সবার জানা, তাই এক লাইনে বলে দিচ্ছি, ছোট মাধ্যমিকের পর আমার মেজো পিসি একটি বিউটি কন্টেস্টে আমাকে নাম লিখিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন জোর করে। 3 মাস ছুটি থাকতো তখন, এখন আমি জানি না কতদিন ছুটি থাকে। তারপরে আমি সেটাতে 3য় স্থান পেয়েছিলাম। আবার এইচএসের পরে যখন 3 মাস ছুটি ছিল, তখন আমার বান্ধবী সুদেশনা, ও একটি ফর্ম ফিল আপ করে আমাকে পাঠিয়ে দিয়েছিল, সেটাতে আমি জিতেছিলাম, ক্রাউন জিতেছিলাম। তারপরে আমার কাছে মডেলিংয়ের অফার আসতে শুরু করলো। তখন তো সংবাদপত্র, সেগুলোতে মডেলিং হতো এবং ছবি বেরোতো, সেইগুলো করতে শুরু করলাম। সেই ছবি দেখে প্রথমে, খুবই ক্লাসিক্যাল যেরকম হয় আর কি, সেই ছবি দেখে আমার প্রথম ডাক পাওয়া অভিনয়, এমনি যাওয়া যে ঠিক আছে ইচ্ছে ছিল করি।
সেটাতে আমি মুনমুন সেনের সঙ্গে অভিনয় করেছিলাম, প্রথম ক্যামেরা ফেসিং আমার মনে আছে। এত ভালো একজন সিনিয়র মুন্দি যে সেই অভিজ্ঞতাটা দারুণ হয়েছিল। তমাল দাশগুপ্ত প্রথম আমায় ডেকেছিলেন, তারপরে না ভালো লেগে যায়। এবার সেটা আজ অবধি কোনোদিন এয়ারে আসেনি, কিন্তু সেখানে কাজ করেছিলাম যেহেতু, টেকনিশিয়ানরা তমালদা হয়তো আরেকজন কাউকে বললেন, এরকম করে আরও ডাক আসতে শুরু হয়, ওটা কোনোদিন এয়ারে আসেনি। এবারে তো ভাবাই যায় না, আমার বাড়িতে তখন অভিনয় করব প্রফেশনালি, এটা ভাবনার বাইরে। কনজারভেটিভ ফ্যামিলি, হ্যাঁ, যেটা হওয়ার কথা স্বাভাবিকভাবেই। তখন তো আরোই একটা ধারণা, একরকম চোখে দেখা হতো এই প্রফেশনকে। সেটা ছিল, আমার মা আমাকে নিয়ে যেতেন শুটিংয়ে, আমি লুকিয়ে কাজ করতাম বাড়িতে। এবারে আমার তো অনেক সুবিধে হতো যদি আমি উকিল হতাম বা ডাক্তার হতাম বা ওই নিয়ে কিছু পড়াশোনা, আমি সাপোর্ট পেতাম বাড়ির। তো মাও তো আমাকে বোঝাতে পারতেন মা হিসেবে যে না এটাই করো তুমি মাম। মাও তো কঠিন পথটাই বেঁচেছিলেন, তার সন্তান যাতে তার প্যাশনটাকে ফলো করতে পারে, সেই জন্য মাও কিন্তু ওই পথটাই বেঁচেছিলেন। সে সময় অতটা সহজ ছিল না, এটা ভীষণই কঠিন ছিল। তো চয়েস আবার সেইটা আমি দেখেছিলাম মাকে, তো ওগুলো তো মর্মে আস্তে আস্তে ঢুকেছে বড় হতে হতে, যে বাছাটা খুব জরুরি, কোনটা বাছবো, এবং নিজের খুশিটা বাঁচতে গেলে পথটা কঠিন হবেই, ওটা সহজ হবে না। তো সেই কারণে লুকিয়ে অভিনয় করতাম। মা যেতেন আমার সঙ্গে, কখনো বলতাম মামার বাড়ি যাচ্ছি, কখনো বলতাম অমুকের বাড়ি যাচ্ছি, এরকম বলে 11টা বেজে গেলে আমার বাড়ির গেট বন্ধ হয়ে যেত, তালা পড়ে যেত, যেরকম হয় আগেকার দিনের। আমার কোলাপসেবল গেট ছিল বড়, যেটা বন্ধ হয়ে যেত। এরকমও হয়েছে উল্টো দিকে মায়ের ছাত্রীর বাড়ি, সেখানে রাত্রিবেলা থেকে গেছি, যে কারণে পরবর্তীকালে একবার এক আকাশের নিচে শুরুর দিকে আমি ওরকম থেকে গিয়েছিলাম। তখন পরবর্তীকালে যখন রবি ওঝা আবার আমাকে যোগাযোগ করেছিলেন, উনি গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন আমার মায়ের ছাত্রীর বাড়িতে, উনি ভেবেছিলেন ওটাই তোমার বাড়ি। সেই কারণে তো তারপরে আস্তে 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 দেখা যেতে শুরু করলো, পরিচিতি হতে শুরু করলো, তখন তো আর লুকোনো সম্ভব না, তখন বাড়ির লোক তো জানবেনই। তবে এই যে পরিচিতি হওয়া এবং তার সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভালো লাগা, সেটা নিয়ে কথা বলা, এটার যে প্রভাব একটা তৈরি হয়, সেই প্রভাবে আস্তে আস্তে নেতিবাচক দৃষ্টিভঙ্গিটা ইতিবাচকও হয়ে গেল একটা সময়ে, অনেকটা বেড়ে যায় তখন দেখবে সেটা। হ্যাঁ, সেটা বেড়ে যায়। তো সেটাও হলো আমার চোখের সামনে, আমি দেখলাম। কিন্তু সেটা হওয়ার জন্য শুরুতে যেটা করতে হয়েছিল, সেটা তো আমার মা ওই সিদ্ধান্তটা না নিলে কিছুতেই হতো না আর কি। মা নিয়ে যেতেন, সারাদিন আমার সঙ্গে শুটে থাকতেন, তারপর আমাকে নিয়ে ফিরতেন। ওই সময় আমাদের অনেকের মায়েরা, ওই জন্য মায়েদের মধ্যে বন্ধুত্ব সাংঘাতিক, মানে আমার মা, মনামির মা, কনিনিকার মা, মাসি আর এখন নেই, এরা সব বন্ধু একে অপরের। এক মেকআপ রুমে এনারা বসে থাকতেন, গল্প করতেন, আড্ডা মারতেন, সেগুলো অন্যরকম একটা সময় ছিল। তো এইভাবে আমার অভিনয়টাও এইভাবে করা। তারপরে তো আমার আবার 100 বার শোনা ঘটনা, যেটা আমার সম্পর্ক, বিয়ের দিন আমি কোণে সেজে বসেছিলাম। মানে এরকম একটা অদ্ভুত ঘটনা কেন ঘটলো? তুমি আগে থেকে কিছু বুঝতে পারোনি? না না, বুঝতে না পারার মতো ব্যাপার কিন্তু কিছু ছিল না, সবটাই বোঝা, সবটাই জানা ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে বিয়ের দিন আসবে না, এটা কী করে বুঝবো? মানে এটা বুঝলে তো ঠিক ক্যান্সেল করে দেওয়া, মানে আমি বলছি বিয়ের ডেট তো বাতিলও হয়, এরকমও তো হয় যে একটা বিয়ের দিন ঠিক হলো, সেটা বাতিল হলো কোনো কারণে, সেটাও তো করা যেত। সেটা দুটোই নিশ্চয়ই দুঃখের, কিন্তু বিয়ের দিনটা বাতিল হওয়া আর বিয়ের দিন আমি বসে আছি সেজে, আত্মীয় স্বজনরা আসছেন, উপহার দিচ্ছেন, খাচ্ছেন, চলে যাচ্ছেন, তাকে ফোনেই পাওয়া গেল না, তার বাড়ি কাউকে ফোনেই পাওয়া গেল না, এই দুটোর তো কোনো তুলনা হয় না আর কি। এবারে এটা ঘটবে কি করে জানবো? পরে কোনো এক্সপ্লেনেশন পাওনি? পরে তাকে আসলে অনেক দিন অবধি সেই ব্যক্তিকে যোগাযোগ করা যায়নি, অনেক দিন অবধি। এবার সেই যোগাযোগের জন্য অনেক কসরত করতে হয়েছে, মানে তিনি তো হসপিটালাইজড ছিলেন অনেক দিন, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল এটা জেনে। এবার ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে তো প্রথম ফোনটা আমার কাছে আসার কথা, তাই না, যে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, ওই দিনটা সকালবেলায় বাতিল হয়ে যাওয়ার কথা। পরবর্তীকালে তিনি আমার কাছে ফোনে স্বীকার করেছিলেন যে না, আমি অসুস্থ নিশ্চিত হয়েছিলাম, কিন্তু আমার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়নি, ওটা মিথ্যাচারিতাই ছিল, এটা উনি স্বীকার করেছিলেন। ওটা আমাকে বলতে হয়েছিল, আমাকে তখন আমার বিভিন্ন জায়গায় এটা বলতে হয়েছিল।
তো সেটা বোঝা কোনোভাবেই সম্ভব ছিল না। বুঝলে কেন এগোতাম। হ্যাঁ, তিনি এ কথা বলেছিলেন ঠিকই যে আমার আমার বন্ধু বান্ধবদের কাছে শুনেছি যে আমার মানসিক অবস্থা এমন ছিল, আমি সুস্থ ছিলাম না মানসিকভাবে, তাই তিনি পিছিয়ে আসতে পারেননি এটা থেকে। বা আমার আচার ব্যবহারে তার এটা মনে হয়েছিল যে আমি হয়ে যেতে পারি, তিনি যদি এটা থেকে বেরিয়ে আসতে চান, তাই জন্য তিনি বাধ্য ছিলেন, এগুলো তিনি বলেছিলেন। অত বড় ধাক্কাটা তার জন্য। এবারে আমার ইন্ডাস্ট্রিরই, আমি নাম বলছি না, একজন অভিনেত্রী, আমার দিদি, আমার পরিবার আমি বলতে পারি, তিনি তারও খুব কাছের ছিলেন। তিনি আমাকে পরে একটা খুব সোজা লজিক বলেছিলেন। তিনি বলেছিলেন এই ব্যক্তির যদি এই ভয়টাই ছিল যে তুই করে ফেলবি কি না, তাহলে তিনি এমন কাজ কি করে করলেন যেটাতে কনফার্ম করবি তুই। তুই যদি হোস, যদি ভয় থাকে যে আমি পিছিয়ে গেলে করে ফেলবে, তাহলে বিয়ের দিন ঠিক করে না এলে তো করবেই কনফার্ম। হ্যাঁ, মানে কত বড় অপমান প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এবারে তার মানে ওইটা যদি কারণ হয়, তাহলে তো উনি এমনই একটা কাজ করলেন, যদি বাস্তবে এটাই হতো যে আমি করে ফেলবো, তাহলে তো উনি কনফার্ম যাতে করে একটা মানুষ, সেই কাজটাই করলেন। এটা আমি যার কথা বলছি অভিনেত্রী, তিনি আমাকে বলেছিলেন যে এই প্রশ্নটা আমায় যদি উনি এই লজিকটা দিতেন, আমি ওনাকে এই প্রশ্নটা করতাম যে এটা কি করে, তাহলে তুই এটা কি করে করলি, তো কনফার্ম এটা। আসলে তা নয়, আসলে যে এটা এটা পরিকল্পিত ছিল। মানে যারা এই পরিকল্পনায় ছিলেন সামিল, তারা পরবর্তীকালে কিন্তু প্রত্যেকে আমার কাছে স্বীকারও করেছেন। একা একা তো এটা এক্সিকিউট করা সম্ভব না, আরও কিছু মানুষের সাহায্য তো দরকার ছিল। তারা কিন্তু প্রত্যেকে, আমি বলবো না, বিশেষ করে দুজন তার মধ্যে রয়েছেনই যারা আমার বন্ধু, তারা কিন্তু আমার কাছে পরবর্তীকালে স্বীকার করেছিলেন যে কিভাবে হয়েছিল, কিভাবে পরিকল্পনাটা যে কী হয়েছিল, এবং তারা আমার কাছে ক্ষমাও চেয়েছেন। কিন্তু এটা যে আমাকে কিভাবে সাহায্য করেছে অন্য দিকে, সেটা আমি পরে বুঝতে পারলাম যে আমি যে কি প্রচণ্ড সহনশীল, শক্তিশালী একজন মানুষে পরিণত হয়েছিলাম ওই দিনটা। সেই দিনটা থেকে পথ চলা শুরু, যে আজকের আমিটা, কোনো তো মিল নেই দুটোর মধ্যে। আমি যদি, কেন সেই সময় মায়ের ধাক্কাটা ভাবো, আমার মা একজন সিঙ্গেল মাদার, বাবা চলে যাওয়ার পর থেকে, এবং রক্ষণশীল পরিবার, যৌথ পরিবার, এটা কিন্তু মাও তখন যে সহনশীলতাটা দেখিয়েছিলেন, মা যেভাবে শক্ত থেকেছিলেন, আমার মেয়ের সামনে আমায় শক্ত থাকতে হবে, এটা মা ভাবছেন, আর আমি ভাবছি আমাকে আমার মায়ের সামনে শক্ত থাকতে হবে, ভেবে আমরা দুজনেই একে অপরের সামনে শক্ত থাকছি। তিনি এসেছিলেন একবার আমার মায়ের কাছে ক্ষমা চাইতে, সেই চ্যাপ্টারটা ক্লোজ। আমি বলছি যে আমি যেভাবে গড়ে উঠলাম সেই সময়টা, আমায় নিজেকেই নিজে গড়তে হয়েছে। বহু মানুষ, বহু বন্ধু খুব কাছ থেকে আমায় তখন ওই গড়ে ওঠাটাতে সাহায্য করেছেন, আমাকে এবং আমার মাকে, তথাগত অন্যতম একজন ওই সময়কার, যেটার কারণে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব। আমার মাও থাকবেন চিরজীবন কৃতজ্ঞ, উনি বলেছেন, এগুলো তো ভুলে যেতে পারি না কখনোই। তো সেইটা আমাকে সাহায্যই করেছে, এবং খুব ভালো হয়েছে যে তিনি আসেননি সেদিন। কিন্তু তোমার দৃষ্টিভঙ্গিটা কিন্তু খুব আলাদা, আমি যেটা এতক্ষণ তোমার সাথে কথা বলে বুঝতে পারছি। শেখা, আমি কিন্তু জন্মাইনি এটা নিয়ে, মানে অনেকেই জীবন তোমাকে শিখিয়েছে, জীবন শিখিয়েছে। পড়াশোনা খুব জরুরি, আমি বলছি, পড়াশোনা কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। এবং পড়াশোনা মানেই যে আজকের দিনে তো শুধু বই নিয়ে না, মানে এখন অডিও বুক রয়েছে, এখন আমাদের মোবাইল রয়েছে, যেটার যদি ইতিবাচক দিকে একটা ওইটা, যে আমি যদি আজকে মনে করি যে আমি ওশোর কিছু কথা আছে যেগুলো আমার অনবদ্য লাগে, মানে আমার মনে হয় অনেক কন্ট্রোভার্সি আছে ওশোকে নিয়ে, কিন্তু ওনার কিছু কথা আছে যেটা কিছুতেই অস্বীকার করা যাবে না। আমি যেরকম ওশোর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্পিচ আমি শুনি, মোবাইলে অ্যাভেলেবল তো, এবার সেখান থেকে আমি শিখেছি। অনেকেই বলেনি বড় বেশি জানতাম, বড় জ্ঞান দেয়, এগুলো আমার জ্ঞান তো নয়, আমি শিখেছি কারোর কাছ থেকে। যেসব মানুষদের কাছ থেকে আমি শিখেছি তাদেরকে কিন্তু ট্রোলাররা মানেন, কিন্তু সেই মানুষগুলোরই কথা যখন আমি দেবলীনা দত্ত হিসেবে বলি, তখন তারা ট্রোল করেন। আচ্ছা, তুমি দেবলীনা দত্ত বলছো, তুমি দেবলীনা দত্ত না দেবলীনা দত্ত? আমি দেবলীনা দত্ত। আসলে আমার উচ্চারণটা যে ইংরেজিতে হচ্ছে ডিইউটিটি। কেন? কারণ আমার দাদু দাঁত ব্যবহার করতেন, দাদুর যে পুরো পরিবার সবাই দাঁত ব্যবহার করেন, কারণ আমি দাদুর কাছে শুনেছিলাম যে অনেক অনেক বছর আগে আমাদের একটা অরিজিন আছে এই দত্ত পরিবারের, যেখানে একটা
পাঞ্জাবির ছোঁয়া রয়েছে, মানে একটা পাঞ্জাবির টাচ রয়েছে, যেখান থেকে দাঁতটা নেওয়া হয়েছিল, অর্জন করা হয়েছিল দাঁতটা, সেই কারণে ওটা দাঁতটা ব্যবহার হয়, দত্ত নয়। তাহলে তুমি বাঙালি না পাঞ্জাবি? আমি তো এখনো অবধি আমি জানি বাঙালি। আমার পাঞ্জাবিদের ভারী পছন্দ, ওদের একটা এনার্জি আছে যেটা আমার খুব পছন্দ, কিন্তু আমাকে দেখতে তো মোটে পাঞ্জাবিদের মতো নয়। মানে না আমার ওরকম হাইট আছে, না আমার ওরকম চওড়া কাঁধ, আমার ভালো লাগে আমার চওড়া কাঁধ, না আমার ওরকম রং। কিন্তু তোমার এনার্জি লেভেলটা তো ওই রকমই, এই যে অ্যাডভেঞ্চারাস স্পোর্টস গুলো তুমি করো, অ্যাডভেঞ্চারটা আছে মারাত্মক। মানে স্কাই ডাইভিং করেছো? বাবা খুব সাহসী ছিলেন। একটু বলো এই বিষয়গুলো আমাদের। হ্যাঁ, মা এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিকে একেবারে বিরোধিতা করেন আর কি সবসময়, যে স্বাভাবিক, মায়ের তো মনে হবেই। মানে মা নিজেও যদি প্রণ হতেন, মারও যদি মনে হতো আমিও একটু স্কাই ডাইভিং করি, তাহলে মা ভয় পেতেন না, কিন্তু সেই শখটা তো মায়ের একদমই নেই। কিন্তু বাবা খুব সাহসী ছিলেন, আমি বোধহয় ওখান থেকে এটা পেয়েছি। আবার পাশাপাশি এটাও বলি যে মানুষ বলেন যে ওরে বাবা তুই স্কাই ডাইভিং করিস, তুই বাঞ্জি করিস, তোর কি সাহস। আসলে যারা এটা করে তাদের কিন্তু সাহস লাগে না। মানে আমরা তো এটা অ্যাড্রিনালিনের জন্য করি, আনন্দ হয়, মজা লাগে, হাঁকপাক করে প্রাণ, কখন করব। মানে একটু ভয় লাগে না? একটু ভয় লাগলে করতে পারবে না তুমি। মানে আমি এটাই বলি যে ভয়কে জয় এইসব কিছু না, মানে এটাই আনন্দ আমাদের। দুবাইতে তো প্রথম আমি আমার নিজেকে জন্মদিনে 3 বছর আগে নিজেকে উপহার দিয়েছিলাম স্কাই ডাইভিংটা, মাকে নিয়ে গিয়েছিলাম। মাকে তো জানাইনি যে আমি স্কাই ডাইভিং করতে যাচ্ছি। আমার ভাই ঋষভ বসু অভিনেতা, ওকে নিয়ে গিয়েছিলাম, দুজনে একসাথে জাম্প করেছিলাম। ও একটা কাজে দুবাইতেই ছিল তখন। আমি ঋষভকে বলেছিলাম তাহলে তুই থাক, আমি আসছি, আমরা একসাথে জাম্পটা ওখানে করব। তারপর আমরা একসাথে ফিরেছিলাম। কিন্তু ফিরে এসে মাকে বলেছিলাম যে এটা করলাম, দেখো সশরীরে দাঁড়িয়ে আছে তোমার মেয়ে, সুস্থ জীবিত, কিচ্ছু হয়নি। যদি কারোর ভয় করে এটা নিয়ে, সে পারবে না করতে, আমি বলছি, সে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে তার। তো যারা করে এটা, তাদের আসলে ভয় করে না, তাদের ওটাই আনন্দ। এই পেটের ভেতর যে অনুভূতিটা হয় ওটাই অ্যাড্রিনালিন। এবারে আমরা ওই অনুভূতিটা পেতে চাই বারবার, ভালো লাগে, ওই অ্যাড্রিনালিন রাশটা তোমার প্রয়োজন। রাশটা ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তাই জন্যই মানুষ অ্যাডভেঞ্চার স্পোর্টস করে। আমি জাম্প করে যখন পা দিলাম মাটিতে, আমার প্রথম অনুভূতি হয়েছিল এক্ষুনি আরেকবার যাব ওপরে। এটা হয়েছিল আমার প্রথম অনুভূতি। আমার টাকা শেষ হয়ে গিয়েছিল, বড্ড এক্সপেন্সিভ দুবাইতে, রীতিমতো টাকা জমিয়ে করতে যেতে হয়েছিল ওটা। আমার যে টাকা থাকতো আমি কিন্তু আরেকবার জাম্প করতাম সেদিনই। তক্ষুনিও বুকিং করা যায়, যদিও কলকাতা থেকে বুকিং করে যেতে হয়েছিল। স্লট পাওয়া, তুমি ভাবো না এরকম একটা স্পোর্টস কলকাতায়, মানে রীতিমতো নাম জপ করছি বসে বসে 22 তারিখে স্লট পাবো তো পাওয়া যাচ্ছে না। ওরা বলছে একটু দাঁড়ান, অপেক্ষা করুন। আমার যিনি এজেন্ট তিনি বলছেন না, সব স্লট বুক হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। এত বুকিং হচ্ছে কি করে? মানুষ ভালোবাসে, প্রচুর মানুষ ভালোবাসে। এবারে বাঞ্জি সুইংও যখন করলাম আমি মায়ের সঙ্গে গিয়ে, যেটা ওই একটা পাহাড়ের ওপর থেকে লাফ দিয়ে এরকম দোলনার মতো দুলে এই পাহাড়ের চূড়া থেকে ওই পাহাড়ের চূড়া অবধি চলে যেতে হয়, তারপর আবার ব্যাক করে এসে নিচে অনেকটা একটা নদীর ওপর, এইভাবে ওই যে সুইং করে একটা ক্লিফ থেকে আরেকটা ক্লিফে যাওয়া, সেই সময় যে অ্যাড্রিনালিন, আমার ফিরে এসেই মনে হয়েছিল আমি আবার করব, এবং আমি আবার করেছিলাম। স্কাই ডাইভিংটা ক্ষেত্রে আমি বলবো যে ওই যে জাম্প করা, তারপরে ওই যে সময়টা যতক্ষণ ফ্রি ফল হয়, তারপরে তো প্যারাশুটটা খোলা হয়, যখন গ্র্যাভিটেশনাল পুলটা আবার অনুভব করা যায় তখনই প্যারাশুটটা খোলা হয়, তার আগে তো ফ্রি ফল। কিন্তু ফ্রি ফলটা তো ঝপ করে হয় না, ফ্রি ফলটা এইভাবে হয়, মানে ভেসে ভেসে আর কি। বাস্তবে আমি পাখি, ওরা হাতটা এরকম করে দিতে বলে, যে কারণে অনেকে ভয় পায়, এরকম করে রাখে, ওরা বলে না এইরকম করুন তাহলে অনুভূতিটা পাবেন পাখির। এইভাবে আমি বার্ডস ভিউ যেটাকে বলে, ওইটাতে পা মাইল্যান্ডটা দেখতে দেখতে আমি নামছি, এবং তারপর আবার নিজের পায়ে আমি দাঁড়িয়ে পড়লাম। তখন মনে হয় যেন পৃথিবীটা হাতের মুঠোয়, অদ্ভুত একটা অনুভূতি হয়। এই অভিজ্ঞতাটা কিন্তু আমাকে এগুলো কনফিডেন্স দেয় বলছো তুমি? ভীষণ সাহায্য করেছিল আমাকে ওই সময়টা। আমি জীবনের এমন একটা সময় স্কাই ডাইভিং এর সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার জন্মদিনে, সেইটা আমাকে না, আমি পা রাখার পরে আর আগে দুটো আলাদা মানুষ ছিলাম। আমি যখন যাচ্ছি তখন আমি একটা মানুষ, আমার যিনি গাইড ছিলেন তার সাথে অনেক গল্প করছিলাম। আমি বলছিলাম যে আমি কেন এই সিদ্ধান্তটা এই বছর নিলাম, হেন তেন। আমি যখন নেমে এলাম ভুলে গেছি সব, নতুন জীবন একদম,
খুব পছন্দ হয়েছিল আমার গাইডকে, আমার ম্যাক্স। প্রেমে পড়েছিলাম। সত্যি সত্যি তোমাকে আবার কবে প্রেমে পড়তে দেখবো বলো তো, নিজের প্রেমের বাইরে অন্য জানি কারো না প্রেমে? তো, সেটা তো কারোর জানা থাকে না। প্রেমে মানুষ পড়ে, তাই না? প্রেম তো করা যায় না, সচেতন সিদ্ধান্ত তো নেওয়া যায় না, প্রেমে মানুষ পড়ে। আমার কিন্তু জানলা দরজা খোলা, যেটা আমি বলার চেষ্টা করি সবসময়, যে আমার জানলা দরজা খোলা, আমার এরকম কোনো ইনহিবিশন নেই। আমার এখনো পূর্ণ বিশ্বাস রয়েছে সম্পর্কের প্রতি। আমার কোনো বিশ্বাস, অনেকে লেখেন দিই বলি না আর তো বিশ্বাস ভেঙে গেছে, কিচ্ছু ভাঙেনি, ইনট্যাক্ট আছে। আমার পূর্ণ বিশ্বাস আছে, আমি সুন্দর সম্পর্কে এখনো বিশ্বাসী হতেই পারে, শুধু প্রেমটা পেতে হবে, প্রেমটা তো পায়। আর মানুষ আমাকে এই মুহূর্তে জড়াচ্ছেন আমার বন্ধুর সঙ্গে, সবাই নিশ্চিত যে আমি প্রেম করছি, অনেকে বলছেন আমি বিয়েও করে ফেলেছি। না, তোমার বন্ধুও কিন্তু বলে গেছেন যে এরকম কোনো ব্যাপার নেই, তাই আমি সেই প্রশ্নটাতেই যাইনি। হ্যাঁ, আমি যেহেতু কবে প্রেম করছো জিজ্ঞেস করলে তাই বললাম যে এই প্রশ্নতে আমার হয়ে অনেকেই উত্তর দিয়ে দেবেন যে তুমি দেখবে এই উত্তরটা তুমি পাবে, ওনাকে কেন জিজ্ঞেস করছো, উনি তো করছেন প্রেম। এবারে তুমি একটা কথা বলো আমাকে প্র্যাকটিক্যালি, যে আমি সেপারেটেড 3 বছর ধরে, এবং এই সেপারেশনটা সচেতন সিদ্ধান্ত, এবং আমি নিশ্চিত এই ব্যাপারে। আমার বাধা কোথায় সম্পর্কে যেতে? তথাগত একরকমভাবে সেটেলড, আমি আমার জীবনে আমার মতো করে সেটেলড, আমার বাধাটা কোথায় একটা সম্পর্কে যেতে? আর হচ্ছে আমার না বলারই বা কি আছে? হ্যাঁ, মানে তুমি একটা তখন সম্পর্কে টিনেজার গেলে। নও যে তুমি বলবে না, হ্যাঁ, লুকিয়ে আর রাখতে হবে তোমার। টিনেজেও আমি যখন প্রথম প্রেম আমার হয়েছিল জীবনে, আমি মাকে বলেছিলাম, আমি লুকোনোর মধ্যেই নেই। আমি তো একটাই জিনিস চাইবো, যে তোমার জীবনে তোমার মতো কেউ আসুক, তোমার মনের মতো আর তোমার ভাবনা চিন্তার মতন কেউ। খুব ভালো থাকো। অনেক আলোচনা হলো, ভীষণ ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো, এই এই আড্ডাটা ভালো লাগলো, পছন্দ হয়েছে। খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।